আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বলতে চাচ্ছি শেখ হাসিনাকে ঠেকাতে মরিয়া চেষ্টা কি ঘটবে ডিসেম্বরে? আপনার প্রেডিকশন কি বলছে? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনি এবং আপনার দর্শকেরা আমাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন। আমিও আপনাদের শুভেচ্ছা ও সালাম জানালাম। বিষয় হলো যে আপনি যেটা লিখেছেন শেখ হাসিনাকে ঠেকাতে মরিয়া সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে তাকে ঠেকানো যায়। কি ঘটবে ডিসেম্বরে অনেক কিছু ঘটবে, যার জন্য আমরা প্রস্তুত নেই। ডিসেম্বরে এত কিছু ঘটবে যে হতে পারে সেটা বিনা রক্তপাতের অভ্যুত্থান হতে পারে, হতে পারে সেটা রক্তাক্ত অভ্যুত্থান। এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছে, এমনকি যারা এর আগে ইন্টারিম গভর্নমেন্টে ছিল, তাদের পায়ের তলার মাটি থাকবে না। অবশ্যই তিনি আসবেন, সেই জন্যই তো তাকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। সরকার তাকে ঠেকাতে পারবে বলে আমি মনে করি না, কারণ এই 5 মাসে মাঝখানে কমপক্ষে 4.5 মাস আছে। এই 4.5 মাসে দেশের অর্থনীতির যে এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, একেবারে এবার ভাঙচুর হয়ে যাবে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো আপনি যত কিছুই বলেন, আপনি আমাকে যতই পছন্দ করেন, কারণ পেটে যদি ভাত না থাকে আপনি আমার কথা শুনবেন না। কারণ পেটের ভাত না থাকলে মায়ের আঁচল ভালো লাগে না, প্রেমিকার চোখ ভালো লাগে না। পেটে ভাত না থাকলে বটবৃক্ষের ছায়া ভালো লাগে না। পেটে ভাত না থাকলে সুমধুর বাঁশির সুরও ভালো লাগে না। তো আপনি পছন্দ করতেই পারেন, আপনার পছন্দের একটা সরকার আপনি আনলেন, বা একটা গোষ্ঠী বা একটি দেশ তার পছন্দের সরকার আনলো, সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক বা ষড়যন্ত্র করে হোক, সরিয়ে একটা সরকার সে স্থাপন করলো। জনগণ কি চায়? জনগণ চাইবে তার স্বার্থ রক্ষা হয়েছে কিনা। তার কি স্বার্থ? তার পেটে ভাত আছে কিনা। তার কি স্বার্থ? তার চাকরিটা হচ্ছে কিনা। তার কি স্বার্থ? দেশে শিক্ষাটা পাচ্ছে কিনা। তার কি স্বার্থ? আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। তার কি স্বার্থ? দেশে বিনিয়োগ হচ্ছে কিনা। তার কি স্বার্থ? বিদেশে বিনিয়োগ হচ্ছে কিনা। এখন আপনি এগুলোর যদি সবগুলো যদি কিছু কিছু করে করেন, আপনার জবাব থাকবে। সবগুলো যদি একটাও না হয়, আপনি কি জবাবটা দেবেন? কারণ আয়নাতে তো আপনার চেহারাতে যখন আপনি নিজে যখন নিজের আয়নাতে নিজের চেহারা দেখবেন, তখন তো এটা কোনো উত্তর দিতে পারবেন না। এই বাংলাদেশের মানুষ, আপনি জানেন যে প্রতি মুহূর্তে প্রতিদিন কর্মক্ষেত্র সংকুচিত হয়ে আসতেছে, রপ্তানি সংকুচিত হয়ে আসতেছে, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতেছে। পাশাপাশি দেশে একই সাথে বেকারত্ব এবং জঙ্গিবাদ ও মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন যে মালয়েশিয়া থেকে অলরেডি উগ্রবাদী চিন্তা চেতনা প্রচার করার কারণে ফেসবুকে বিদায় করে দিয়েছে, মিডল ইস্ট থেকে বিদায় করে দিচ্ছে এবং আরো দিবে। আর মিডল ইস্টের যে যুদ্ধের দামামা চলছে, সেটা তো থামার নয়, এটা চলমান। এই যুদ্ধের দামামা, দেশের অর্থনীতি খারাপ, সব মিলে আপনি আমি আমার দেশকে কিভাবে রক্ষা করব? আপনি যতই আমাকে ভালোবাসেন, আমি যখন দেশের কোনো সেক্টরে আমি উন্নয়ন করতে পারবো না, চাহিদার মিনিমাম শর্তটুকু পূরণ করতে পারবো না, মিনিমাম চাহিদার যা তাও পূরণ করতে পারবো না, তা আমাকে কেন আপনি রাখবেন? কারণ এই দেশটা তো কারো পৈতৃক সম্পত্তি নয়, রাজা বাচ্চা নয় যে আপনি জরুরি। রাজা বাচ্চাদেরও তো মানুষ মানবে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলে মানুষ রাজা বাচ্চার বিরুদ্ধে বিদ্রোহ করে। আর এটা তো একটা স্টেট, যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা আপনি গণতন্ত্র মানেন না মানেন, মুখে তো অন্তত বলতে হয়। একটা সময় তো এখানে বিদ্রোহ করবে মানুষ। শেখ হাসিনা এত উন্নয়ন করলো, এত অর্থনীতি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ফ্যাক্টরি থাকলো, আপনি তাকে পছন্দ করলেন না, তাকে উচ্ছেদ করলেন। এই সরকারকে বুঝলাম আপনি খুব ভালোবাসেন, খুব প্রেম করেন, কিন্তু কয়দিন? ওই যে আবার বললাম, পেটে ভাত না থাকলে প্রিয়ার সুন্দর চোখ আর ভালো লাগবে না, গোলা মনে হবে। মায়ের আঁচল ভালো লাগবে না, বটবৃক্ষের ছায়া ভালো লাগবে না, চাকরি না থাকলে বাঁশির সুর আর ভালো লাগবে না। তো বাংলাদেশে তা ঘটছে। তো তারেক রহমান যত বড় বংশীবাদক হোক, পেটে ভাত যদি না থাকে আপনার বংশীবাদন তো আমি শুনবো না। জামাতে ইসলাম যতই কোরআনের আয়াত শোনা, কোরআনের আয়াত দিয়ে তোর পেট ভরবে না। সরমনের পীর সাহেব যতই ওজিফা শোনা, ওজিফা দিয়ে তোর পেট ভরবে না। মানুষের তো পেট ভরতে হবে। তো মানুষের যখন পেট ভরবে না, তো পিঠে তো শুইবে না তাদের, তখন তারা বিদ্রোহ করবে। আর সেই কারণে শেখ হাসিনা আসবে, তার আগমন আপনি ঠেকাতে পারবেন না। আর যেটা বলেছেন ডিসেম্বরে কি ঘটতে পারে, ডিসেম্বরে অনেক কিছু ঘটবে, যার জন্য আমরা প্রস্তুত নেই। ডিসেম্বরে এত কিছু ঘটবে যে হতে পারে সেটা বিনা রক্তপাতের অভ্যুত্থান হতে পারে, হতে পারে সেটা রক্তাক্ত অভ্যুত্থান। আমরা তো জানি না কি ঘটবে। ওই যে কে যেন বলেছে যে 100 বছরও বাংলাদেশের অভ্যুত্থান ঘটবে না। তিনি এত বিজ্ঞ মানুষ, কিভাবে যে কথাটা বললেন? অভ্যুত্থান তো 24 ঘন্টার মধ্যে ঘটে দানা বেঁধে যেতে পারে। অভ্যুত্থান কবে হবে কেউ বলতে পারবে না। অভ্যুত্থান 1000 বছর হতে পারবে না। আবার সেটা 24 ঘন্টার ব্যবধানে ঘটে যেতে পারে। এটাও তো সত্য। এটাও তো সত্য। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি কোন দিকে যায়, দেশের সার্বভৌমত্ব কোন দিকে যায়, তার উপর অনেক কিছু নির্ভর করে। অভ্যুত্থান হবে কি হবে না, বিপ্লব হবে কি হবে না। আপনি দেখেন তো 2024 এর 5ই আগস্ট থেকে শুরু করে পুরো আগস্ট মাস আওয়ামী লীগের নাম নেওয়ার কয়জন ছিল?
আওয়ামী লীগের কথা বলার কয়জন ছিল আর শোনারই বা কয়জন ছিল? না ছিল শোনার, না ছিল বলার লোক আওয়ামী লীগের পক্ষে। কিন্তু এখন এখন আপনি দেখেন তো, যে আওয়ামী লীগ এখন এতদিন বললো তারা যে শেখ হাসিনাকে ধরে আনবে, ফাঁসি দিবে, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, এখন বলতেছে তাদের শেখ হাসিনা এখন আসতে চায়, বলে আসতে দিব না। বাহ বাহ বাহ, মানে ঠিক উল্টো, মানে ঠিক উল্টো হয়ে গেল। এখন শেখ হাসিনা বলছে আমি আসবো, এখন বলুক যে আপনি আসেন, এটা আর বলতে আর সাহস পাইতেছে না। কারণ তারা জানে শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই, শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই অনেকের পায়ের নিচে মাটি থাকবে না। শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই, ছাত্রলীগের নেতারা পা রাখলেই ঢাকায়, আওয়ামী লীগের নেতারা ঢাকায় পা রাখলেই, বা আওয়ামী লীগের সাধারণ মানুষ যদি পায়ের নিচে মাটি আসে, তখন অনেকের পায়ের নিচে মাটি থাকবে না। যারা জামাত, হেফাজত, বিএনপি, আমার ভাবির পোলারা কি কি দলে উপদলে তারা বিভক্ত, আসলে তো এগুলো সবই জামাতের রিপিট, জামাতেরই একটা পার্ট এন্ড পার্সেল। এগুলো তো কোনো দল না, তাই সেগুলো দলের নাম আমি নিলাম না। তো আপনি যেটা বললেন ডিসেম্বরে, আমি এইভাবে বলতে পারবো না কি ঘটবে, তবে যদি আমাকে ব্যাখ্যা করতে হয় আমি বলবো সেটা বিনা রক্ত, যদি সেনাবাহিনী রুখে না দিতে চায়, এখন যেরকম সরাসরি জামাত, হেফাজত, ভাবির পোলাদের পক্ষ নিয়েছে, সেনাবাহিনী তখনও যদি এরকম তাদের পক্ষ নেয়, তাহলে সংঘর্ষ এবং রক্তপাত অনিবার্য। আর যদি তা না নেয়, তারা নিউট্রাল থাকে, তাহলে হয়তো খুব কম রক্তপাতে বা বিনা রক্তপাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে, তাদের উত্থান ঘটবে, স্বাভাবিক পর্যায়ে দেশ চলবে। এটা আমার মনে হয়। জি ফরিদ ভাই, প্রসঙ্গ আরেকটায় যাই। আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জুলাই চেতনা ব্যবসা না করার জন্য তিনি আহ্বান। জুলাইয়ের পরে আপনার এই চেতনা ব্যবসা দেখতে দেখতে তো আমরা ফেরা, চেতনা ব্যবসা কত জাতের, কত রঙের, কত ঢঙের হইতে পারে, এইটা জুলাইয়ের এই তথাকথিত যোদ্ধারা দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় যে এখনো যে স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানায় যাচ্ছেন, তারা এখনো ওই চেতনা ব্যবসা কতটুকু জমজমাট করে রেখেছে? তারা কি এখনো মব করার জন্য, মব অলরেডি করছে বাংলাদেশে, 2টা মবের ঘটনা গত 2-3 দিনে ঘটছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে মব করে বের করে দেওয়া হয়েছে, বাংলাদেশের 4 সাংবাদিকের সাথে মব করা হয়েছে। এই জুলাই চেতনা ব্যবসার দৌড়ার কত? আরেকটা ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের এক নেতার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ভেঙে চুরে বুলডোজার দিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়েও দিয়েছে। অদ্ভুত ব্যাপার, মানে একটা দেশে আপনার মতের বিরুদ্ধে আপনি তার বাড়ি গুড়িয়ে দেবেন, এই যে যে একটা, মানে আমাদের জামালপুরে ভাই, এই যে একটা ফাত্রা এক্সাম্পল আপনি, মানে যারা আছেন ক্ষমতায় তারা যে দেখিয়ে গেল একটা ফাত্রা এক্সাম্পল, এটা তারা কি নিতে পারবে? সবকিছুর তো রিটার্ন আছে, সবকিছুর তো বিপরীত প্রতিক্রিয়া আছে, তারা এটা সহ্য করতে পারবে? পারবে না। এই যে বুলডোজার আপনার মতের বিরুদ্ধে হলে আপনি তার বাড়ি গুড়িয়ে দেবেন, এটা কি হয় কোন গণতান্ত্রিক রাষ্ট্রে? এটা হয়? এটা করা উচিত? এটা তো সরাসরি বেআইনি ফৌজদারি অপরাধ এবং চরম ফ্যাসিজম। আপনি একটা আওয়ামী লীগের নেতার বাড়ি ঘুরিয়ে দেন, এই কাজটা যখন আওয়ামী লীগ এসে করবে তখন তো বলবে এরাই গণতন্ত্র খতরামে, কোন মুখে বলবে? আমরা তো তখন প্রতিবাদ করব, তাই না? আমরা তো আওয়ামী লীগ যদি কারো বাড়ি ঘুরে দেয় আমরা প্রতিবাদ করব, কিন্তু যার বাড়িটা ঘুরিয়ে দেবে, মনে করেন ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ বা জনগণ, যে গোষ্ঠী হোক, তখন এসে যদি এই ভাবির পোলাদের, বিএনপির, জামাতের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়, এরা কোন মুখে প্রতিবাদ করবে? আমরা করতে পারবো, যেহেতু আমরা এখনো প্রতিবাদ করতেছি, আমরা তখনও করতে পারবো, কিন্তু এরা কোন মুখে, জামাত, বিএনপি, হেফাজত, ভাবির পোলারা কোন মুখে প্রতিবাদ করবে? ইভেন আমরা যে প্রতিবাদ করবো, আমরা ছাত্রলীগ, যুবলীগের মুখোমুখি হবো, তারা বলবে যখন আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল, ঘুরিয়ে দিয়েছিল, আপনারা তো নিজেই সাক্ষী। আমি তাদের কি জবাব দেবো? আমার বাড়িও তো ঘুরিয়ে দিয়েছিল। তখন হয়তো বলবো, পরজোর বলতে পারবো যে তাহারা অধম হয়েছিল বলে তুমি কি উত্তম হইবে না? তখন যদি ছাত্রলীগের সাদ্দাম, ছাত্রলীগের ইনান, যুবলীগের সম্রাট বলে ভাই আমরা অত নীতি কথা মানতে রাজি না, আমার বাড়িঘর ভেঙেছে বুলডোজার দিয়ে, আমরাও হ্যামারিং করে ভাঙবো, কি জবাবটা দিবেন তাকে? আপনি কোনো জবাব নাই। আর আপনি যেটা বললেন যে এখন দেশের যে অবস্থা, আরেকটা দেখেন, আপনি হয়তো শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তো এটা বলেছে, আমরা সেই বিষয়টা না গেলে, এই কথা বলার মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা বলার মাধ্যমে জুলাই আন্দোলন ডেড, মারা গেছে। আপনি নিশ্চিত থাকেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তথাকথিত জুলাই আন্দোলন মৃত। এখন এটা যেমন মনে করেন যে আমরা বলি না মৃত সন্তান প্রসব করলে যা হয়, আপনি অনেক পরিশ্রম করলেন, অনেক কষ্ট ভোগ করলেন, অনেক ত্যাগ তিতিক্ষায় আপনি থাকলেন, কিন্তু কি হলো ফলাফল? আপনার যে নারীটি সন্তান প্রসব করলো সেটা মৃত। তো
তো এই জুলাই তথাকথিত এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনায় তো এটাই প্রমাণ হয়। তারাই বলতেছে জুলাইয়ের চেতনার ব্যবসা করে না। আমরা বললে তো দোষ হয়ে যেত। আমরা যদি বলি যে জুলাইয়ের চেতনা বন্ধ করে, আমাদের বলবে আওয়ামী লীগের দোষর। আমরা যদি বলি জুলাইয়ের চেতনা আর কত করবা, আমাদের বলবে আমরা হইলাম ভারতের দোষর। আমরা যদি বলি জুলাইয়ের চেতনা থামা, বলবে এরা ইহুদির দোষর। কত কথা বলে রে, এরকম তারা চলে আসবে। কিন্তু এখন তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এই জুলাই চেতনা তার চলবে না। আপনি দেখেন, তারা বললো 2000 শহীদ হয়েছে, তার দাবি করলো। আর চিফ প্রসিকিউটর তো বলছে 15-20 হাজার হবে। আমরা কি পেলাম যে 830-32 জনের উপরে কেউ আবেদনই করতেছে না। এখন কি দাঁড়াইলো জুলাই? তার মধ্যে আবার এর মধ্যে আবার 400 আবার জিন্দা শহীদ। কেউ আবার সৌদি আরবে ঘুরতেছে জিন্দা, কেউ আবার লাইভ টেলিভিশনে আইসা পডকাস্ট করতেছে, অথচ সে নাকি শহীদ হয়ে গেছে এবং তার বিরুদ্ধে তার শহীদ হওয়ার কারণে মামলা হয়েছে। সেই মামলায় অনেকে আসামি হয়ে আছে, কারাগার রায় হয়ে আছে। কিরকম একটা কি জাতির সাথে একটা ঠাট্টা, পৃথিবীর মানুষের সাথে মস্করা, আন্দোলনের নামে মস্করা, রাজনীতির নামে কি ফাত্রামি, এগুলো তো হাস্যকর ব্যাপার। মিথ্যা মামলা দিয়ে আপনি রাজনীতি কতদিন প্রতিষ্ঠা করবেন, কিভাবে প্রতিষ্ঠিত করবেন? এভাবে তো হয় না। আপনি ধরে নিলাম আপনি যে কোনো ভাবে ক্ষমতায় এসেছেন, আপনি তো জনগণের সাথে আপনার স্বচ্ছ থাকতে হবে। এটা কি জবাব? চিফ প্রসিকিউটরের মতো একজন উচ্চশিক্ষিত মানুষ বলে যে আইনের সাথে জড়িত, সে তো কোনো দল হইতে পারে না। সে বলতেছে 15-20 হাজার শহীদ হয়েছে, কিন্তু আমরা 850-এর উপরে কেউ আবেদন করেন। আবার এদিকে শুনলাম হাদির বিবি সাহেব নাকি ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি। আমরা তো জানি এরা পালাবে। ডিসেম্বর আসার আগে সবই পালিয়ে যায়। আপনি লিখেছেন না ডিসেম্বরে কি ঘটবে? আরেকটা জিনিস ঘটবে। এই যে আজকে যারা তথাকথিত জুলাই বিপ্লবী, তারা দেখবেন দলে দলে পালে পালে পঙ্গপালের মতো একটা করে না, দলে দলে পালাবে এরা। আপনি এটা নিশ্চিত থাকেন। এরা না পালিয়ে এদের উপায় নাই, কারণ তারা এত অন্যায় করেছে, এত বিচার করেছে, তারা ক্ষমাও চাইতে পারবে না, তাদের কেউ ক্ষমাও করবে না। এত অপরাধ তারা করে ফেলেছে। আপনি যদি আওয়ামী লীগ, তাদের ভাষায় আওয়ামী লীগ, তাদের হিসেবে 832, আপনি বলেন তো প্রতিদিন 40 জন মানুষ, প্রতিদিন 40 জন প্রতি মাসে 40 জন মানুষের মৃত লাশ নদীতে পাওয়া গেছে। এদের 40 জনের 30 জনই তো আওয়ামী লীগের মানুষ। এই হিসাব আপনাকে দিতে হবে না? এই 22 মাসে প্রতিদিন 40 জন করে হিসাব করে তো পত্রিকা এসেছে। এটা তেমন না যে আওয়ামী লীগের আমলে পত্রিকা এসেছে। এই তারেক রহমানের মুসলেখা সরকারের আমলেই পত্রিকায় এসেছে যে প্রতিদিন 40 জন মানুষ মারা গেছে, পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এবং এর অর্ধেকই তাদের কোনো বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেওয়া হয়েছে। এরা কারা? এরা একদিন বেরোবে। এরা সব আওয়ামী লীগের মানুষ ছিল, এরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিল। এগুলো হিসাব তো আপনাকে দিতে হবে। এই দেশের পুলিশকে দিতে হবে, পুলিশের আইজিপি কে দিতে হবে, এই দেশের গোয়েন্দা প্রধানকে দিতে হবে, এই দেশে যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছে তাদের সরকারি দল হিসেবে তাদের হিসাব দিতে হবে, সরকার হিসেবেও তাদের দিতে হবে, রাজনৈতিক দল হিসেবে এগুলো হিসাব দিতে হবে। ডিসেম্বর থেকে সেই হিসাব দেওয়া শুরু হয়ে যাবে। আপনি দেখেন, আপনি যদি এই কথাটা বলেন যে ডিসেম্বরে জুলাইয়ের চেতনার ব্যবসা বন্ধ করো, আপনি এই এলাকায় থাকতে পারবেন না। আপনি যত ক্ষমতাধারী হন, এই কথা বলে আপনি টিকতে পারবেন না। ঢাকায় হয়তো এসে আপনি থাকতে পারবেন, আপনি এলাকায় আপনি থাকতে পারবেন না, বা এলাকায় থাকতে পারলে ঢাকায় থাকতে পারবেন না, আপনাকে পাকড়াও করবে। কিন্তু ঘটনা তো সত্য। জুলাইয়ের চেতনার ব্যবসা আমরা কি দেখলাম? একজন তো তার জুলাইয়ের চেতনা, তার 1 জুলাই শহীদের মা আবেদন করেছে তার বাপের যে তার জুলাইয়ের যে ভাতা সেটা যেন বন্ধ করে। কারণ কি? এই জুলাইয়ের চেতনা টাকা না, সে বিয়ে করতে গেছে, হাঙ্গা করতে গেছে। মানে কত রুচি নিম্নমানের হলে এটা হয়। পাশাপাশি আবু সাইদের বাপ কি বলেছে? আবু সাইদের বাপ বলেছে সেই পুলিশকে ফাঁসি নিয়ে তাকে যেন 2টা ফ্ল্যাট দেওয়া হয়। মানে চিন্তা করে দেখেন আপনি যে জুলাই চেতনা কোথায় নিয়ে গেছে। আমরা সেই জন্য শুরু থেকেই বলেছিলাম যে এটা জুলাই চেতনা ছিল। জুলাই চেতনা আবার কি? আপনি বলেন তাদের কোনো আদর্শ ছিল কিনা? প্রত্যেক রাজনীতিতে, প্রত্যেক রাজনৈতিক তাদের একটা কোনো না কোনো আদর্শ, সেই আদর্শ আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু একটা আদর্শ। 5 আগস্ট পর্যন্ত তো আমরা কোনো চেতনার গল্প শুনি নাই। আমাদেরকে তো তখন চেতনার গল্প শুনেছেন। তখনকার চেতনা ছিল মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কে বলছে? তখন মুজিবীয় চেতনা ছিল, এরাই মিছিল করেছে। তখন চেতনা ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। যেই না 5 তারিখ হয়ে গেল, তোমার আমার ঠিকানা হয়ে গেল লাহোর করাচি। যেই না 5 আগস্ট ঘটে গেল, তোমার আমার ঠিকানা তুরস্ক পাকিস্তান। তুরস্ক পাকিস্তান বদলে গেল। যেই না 5 আগস্টের ঘটনা ঘটে গেল, তখন ওই যে বৈষম্য, মুক্তিযুদ্ধের মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে স্লোগান দিয়ে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়ি ভাঙলো। যারা বললো যে
দলে দলে কি জায়গায় জায়গায় খবর দে, দেশে দেশে খবর দে, রাজাকারদের খবর দে। তারা এসে মুক্তিযুদ্ধের গলায় চেতনা কে বলেছে চেতনা ছিল? আগে 5ই আগস্টের আগের দিন ছিল মুক্তিযুদ্ধের চেতনা। তারাই তখন 180 ডিগ্রি উল্টে গিয়ে এখন রাজাকারী আলবদরি চেতনা নিয়ে চলে আসছে। ছিল, তারা জনগণের সাথে প্রতারণা করেছে, নিজেদের সাথে প্রতারণা করেছে। সুতরাং এই তথাকথিত জুলাইয়ের এই চেতনা টিকবে না, টিকতে পারে না, কারণ কোনো চেতনাই ছিল না। এটা ছিল একটা মুনাফিকি, ভণ্ডামি, আপনার হিপোক্রেসি, যা এখন দিনের আলোর মতো পরিষ্কার, একেবারেই পরিষ্কার। সুতরাং তাদের মুখোমুখি হইতেই হবে আবার জনগণের। জনগণ কখনো ক্ষমা করবে না। 2টা অপরাধে তাদের হবে। প্রথমত, এরা অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, সন্ত্রাস করেছে, মানুষকে মেরেছে, শিক্ষকদের অসম্মান করেছে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে, সকল পেশাজীবীর উপর আক্রমণ চালিয়েছে, দল মত নির্বিশেষে সব মানুষের উপর আক্রমণ চালিয়েছে। সেই হিসাব দিতে হবে। পাশাপাশি জাতির সাথে তারা চেতনার নামে প্রতারণা করেছে, এই হিসাবও তাদের দিতে হবে। সেই সাথে বিদেশি শক্তিকে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার অনুমতি, বন্দর দিয়েছে, করিডোর দিয়েছে, এগুলোর হিসাব দিতে হবে। অসম চুক্তি করেছে, এগুলোর হিসাব জনগণের কাছে দিতে হবে। জি, আপনার এই জুলাই চেতনা নিয়ে পরে আবার আমরা আলোচনা করবো। আপনি আপনার চোখে পড়েছে নিশ্চয়ই যে একটা মিছিল হয়েছে প্রেস ক্লাবের সামনে, ব্ল্যাক জুলাই, কালো জি, জি, কালো জুলাই। হ্যাঁ, জি, জি, জি। এগুলো তো এখন দিনকে দিন তো মানুষ মুখ মুখ খুলতেছে জুলাই নিয়ে। যাই হোক, আমরা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। ইন্টারন্যাশনাল ঠিক না, আন্তর্জাতিক পলিটিক্স। আমাদের দেশের জন্য এখন ভারত, আমেরিকা এবং চীন 3টা দেশই খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তারেক নিঃসন্দেহে। রহমানের সরকার এই 3 দেশকে কিভাবে মেনটেন করবেন, এইটা অনেকেই প্রশ্ন করে। আপনার কাছে কি মনে হয়, তিনি কি এই 3 দেশকে একসাথে খুশি রাখতে পারবেন? তিনি প্রথমত, তো চীন সফর করলেন, এখন আবার সৌদি আরব সফর করবেন, দাওয়াত পেয়েছেন। শুরুতে আপনি বলেছেন যে জুলাই দিবসকে তারা কালো দিবস পালন করেছে। মুভমেন্ট মেহেদী সম্ভবত বিকল্প কি নতুন বিকল্প ধারা এরকম কিছু তার নাম, নতুন কি ধারা, নতুন ধারা সম্ভবত তার দলের নাম। তারা স্বল্প সংখ্যক তারা মিছিল করেছে। এই যে তারা মিছিলটা করেছে, এটা তো এমনিতে করে নাই। সেই মুভমেন্ট মেহেদীও কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের সমালোচক ছিল। সে মুক্তিযুদ্ধের পক্ষের, কিন্তু আওয়ামী লীগের সমালোচক ছিল। আমার সাথে কথা হয়েছে, বলেছে তারাই এখন মিছিল করতেছে যে জুলাই হচ্ছে কালো দিবস। কেন? কারণ তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই জুলাই আসলেই কালো, কারণ হচ্ছে যে অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। জুলাই, এই তথাকথিত জুলাই আসলেই কালো দিবস। আমাদের 72 সংবিধান ধ্বংস করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, এই দেশের মুক্তিযুদ্ধকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। তারা বলেছে যে কোট আনকোট জুলাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এটা সেই তথাকথিত সেই কি যেন হাদিস, সে নিজে বলেছে। তো আপনি এটা সরাসরি, আপনি প্রথমে তো আদর্শগত আপনি বিরোধ করেছেন। পাশাপাশি এই দেশের এই জুলাই চেতনা, তথাকথিত জুলাই চেতনা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, আমাদের শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আমাদের রপ্তানি ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছে সারা পৃথিবীতে। তো আপনাকে তো কালো দিবস এটা হবেই। এটা হলো আপনার প্রথম কথার উত্তর, যেটা মুমিন মেহেদী এবং তার দল নিয়ে এটা করেছেন। আর আপনি যেটা বললেন চায়না, আমেরিকা, ভারত, বাংলাদেশে এখন যে কূটনৈতিক অবস্থা, বর্তমান যে সরকার চলতেছে, এদের কোনো কূটনৈতিক তৎপরতাও নেই, কূটনৈতিক তৎপরতা করার মতো যোগ্যতাও তাদের নেই। আমার কাছে কোনো কাউকেই মনে হয় নাই। কারণ আপনি তো একটা জিনিস কি জানেন, অর্জিত যোগ্যতা আর আরোপিত যোগ্যতা আলাদা জিনিস। দাস কখনো কূটনীতিক হয় না। আপনি যত দুর্বলই হন আর যত সবলই হন, দাস কখনো কূটনীতি হয় না, কূটনীতিক হয় না। কূটনীতিক কূটনীতিক তারাই হবে যারা স্বাধীন। এখন যারা ক্ষমতায় আছে, রুমিন ফারহানার মতে যে প্রধানমন্ত্রী হইল লন্ডনের, স্বরাষ্ট্রমন্ত্রী হইল ভারতের, কেউ বলে শিলংয়ের, তারপর পররাষ্ট্রমন্ত্রী হইল আমেরিকার, বিরোধী দল হইল পাকিস্তানি। তো এই যে কথাগুলো মানুষ বলে, এমনি এমনি তো বলে না, এমনি এমনি কথাগুলো আসে নাই। আপনি এটা কিভাবে আপনি এটাকে প্রতিবাদ করবেন? আর কূটনীতির কথা বললেন, চায়নার সাথে তো আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এগুলো হচ্ছে দাস প্রভুর সম্পর্ক। আমেরিকার সাথে তো কূটনৈতিক সম্পর্ক নাই, দাস প্রভুর সম্পর্ক। আর ভারতের প্রতি রয়েছে বিদ্বেষ। তো বিদ্বেষ থাকলেও তো আপনি তারপর আবার বাংলাদেশ শত্রু রাষ্ট্রের সাথেও মানুষ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে, সেইভাবে ডিল করে। বাংলাদেশ, আমাকে বলেন তো কে এখন একজন কূটনীতিবিদ? একজন। আমাদের বাংলাদেশের একজন সরকার উপদেষ্টা রয়েছে, তার নাম জাহেদ, যে জাহেদের দিল্লিতে এয়ারপোর্টে বলছে তো দেখেই মনে হয় নেশাখোর। তো এগুলো দিয়ে আপনার দেশ চালাবেন? আমাদের ডিপ্লোমেসি, আমরা তো কোনো ডিপ্লোমেসি দেখেই না আমরা। তাহলে তো দেশের এই অবস্থা হতো না। এই দেশে যদি ডিপ্লোমেটরা সঠিকভাবে কাজ করতো বা যোগ্য লোকদের সেখানে নিয়োগ দিত,
তাহলে তো বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ আসতো, বাংলাদেশে স্থিতিশীল হতো, বাংলাদেশে বিদেশিরা আসতো। কই আপনার প্রভু রাষ্ট্র ছাড়া কেউ তো আর নাই, কেউ কথা বলে না, এবং প্রভু রাষ্ট্র বেশি দিন থাকবে না। কারণ কি? কারণ যখন তাদের বাণিজ্য না হবে, আর যে যাই বলুক, জনপ্রিয়তায় যদি আপনি শূন্য হয়ে যান, আপনাকে কেউ জায়গা দিবে না। এই বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে এবং বিরোধী দলে, তাদের জনপ্রিয়তা প্রতিদিন প্রতিদিন তাদের জনপ্রিয়তার পতনের যে গভীরতা, সেটা বেড়ে চলছে প্রতিদিন। তারেক রহমানের আসার সময় তার দলের মধ্যে যে আমি তার দলের কথা বলছি, জনগণের কাছে তাদের কোনো জনপ্রিয়তা নাই। কারণ এই দলটা যদি জনপ্রিয় হতো, এদের যদি ন্যূনতম মুরদ থাকতো নিজেদের মাজার শক্তিতে চলার বলার, তাহলে তো সেনাবাহিনী মাঠে থাকতো না। পৃথিবীতে কোন দেশ আছে যে নির্বাচন হওয়ার পরে 4 মাস যাওয়ার পরেও, এতদিন তো সেনাবাহিনী ছিলই, ইন্টারিম গভর্নমেন্ট কোনোদিন সেনাবাহিনীতে চলে, ইন্টারিম গভর্নমেন্টের প্রতি সবার সমর্থন থাকে, তারা তো ভয় কিসের? তার মানে ওই সরকারটাও যে জনগণের সরকার ছিল না এবং ইন্টারিম গভর্নমেন্ট ছিল না, তার প্রমাণ সেনাবাহিনী। এবং এই সরকার তথাকথিত নির্বাচনের মাধ্যমে আসলেও তারা যে জনগণের সরকার নয়, এবং তাদের নিজেদের আত্মবিশ্বাসের অভাব। আমি শেখ ফরিদ যদি কোনোদিন ক্ষমতায় যাই, আমি তো একদিন সেনাবাহিনী থাকতে দেবো না। আমার সরকার চাহে থাকুক, চাহে না থাকুক। কারণ কোন নির্বাচিত সরকারকে সেনাবাহিনী খুঁটিতে দাঁড় করায় রাখবে, এটা তো তাদের জন্য লজ্জার। অবশ্য কার কাছে বলা যায়, তো লজ্জাই নাই। কারণ লজ্জাই যদি থাকতো, তাহলে তো আওয়ামী লীগ আর ছাত্রলীগ নিষিদ্ধ করে নির্বাচন করতো না, শুধু এখানেই খান্ত নয়, তারা এও বলতেছে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এবং আওয়ামী লীগের লোকদের নির্বাচন করতে দিবে না। মানে খালি বিল্ডে গোল দিতেছে। অর্থাৎ ভাই আগে দল ঘোষণা করে দিলে তো, যে তোমার তারা গ্রহণ ঘোষণা করে দেখ যে বিএনপির এত পার্সেন্ট চেয়ারম্যান, জামাতের এত পার্সেন্ট চেয়ারম্যান, আমার ভাবির পোলাদের জন্য এত পার্সেন্ট, আগে এটা ঘোষণা করে দেখ। তো এগুলো তো মানুষ দেখতেছে। তার মানে কি, এদের মাথার জোর নাই, এদের মুরদ নাই, এদের গণতান্ত্রিক না যোগ্যতা আছে, না গণতান্ত্রিক আগ্রহ আছে। এগুলো মিথ্যা কথা। এরা অর্থাৎ এই 2024 সালের 5ই আগস্টের পরে এই তথাকথিত জুলাই আন্দোলনের যারা পৃষ্ঠপোষক এবং জুলাই আন্দোলনকারী, তারা প্রমাণ করে দিয়েছে যে এরা কেউ গণতান্ত্রিক নয়। এরা শুধু মুক্তিযুদ্ধ বিরোধী যে তা নয়, এটা তো প্রমাণিত, এরা মুক্তিযুদ্ধ বিরোধী। এরা শুধু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী না, এরা সরাসরি মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করেছে, এরা সরাসরি 72 সংবিধানকে চ্যালেঞ্জ করেছে, এরা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ করেছে। তার মানে কি, এরা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন আপনি অন্তত গণতান্ত্রিক এটা তো দাবি করবেন, সেটা তো আপনি পারেন নাই। কারণ বাংলাদেশে এই মুহূর্তে 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক, আপনি সেই দলটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। যে দলের সমর্থক 5-6 কোটি, আপনি তাকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে আপনি চালাবেন? আর এটা তো আপনি তাহলে গণতান্ত্রিক নন। আপনি স্থানীয় নির্বাচনেও আপনি অংশগ্রহণ করতে দিবেন না আওয়ামী লীগকে। তার মানে কি? তার মানে হলো আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। এগুলো আপনাদের মুখের কথা, বাজে কথা, এটা ফাত্রামি ছিল। এই যে গণতন্ত্রের জন্য আন্দোলন, কোটার জন্য আন্দোলন, মিথ্যা কথা। তারা কোটা বিরোধী আন্দোলন করেছে, আজকে 63% কোটা। কোথায় কোটা নেই? তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করে। অর্থাৎ আপনি বললেন যে আমি চা খাবো না, এর বিরুদ্ধে আপনি আন্দোলন। আপনি এসে চা না কফি সহ খাওয়া শুরু করলেন, পাল্টিতে পাল্টিতে চা খান। তো মিথ্যা কথা। জনগণের সাথে ধোকা, নিজের সাথে ধোকা, জাতির সাথে ধোকা, পৃথিবীর সাথে ধোকা। তো এই ধোকাবাজ কতদিন ক্ষমতায় থাকবে? ধোকাবাজ দিয়ে করে আপনি শোনেন, ছলে বলে কৌশলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন, বলেও থাকতে পারবেন, কৌশল থাকতে পারবেন। শুধু ছলে কি থাকতে পারবেন? এরা তো ছল। শুধু ছল করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে এটা নাই। বরং এই 4 মাসে বিএনপি, আমি বলছি না সারা বাংলাদেশে, আমি আপনাকে লিখিত দিতে পারি, আপনি নিজেও বা এখানে যারা দর্শক আছেন, 4টি জেলা, আপনি বাংলাদেশের 64 জেলার যে কোনো 4টি জেলা আপনি গবেষণা করেন, মাত্র 7 দিন আপনি খোঁজ নেন, খবর নেন যে বিএনপি 2024-এর এই 12ই ফেব্রুয়ারির পরে ক্ষমতায় আসার পরে তাদের জনপ্রিয়তা কতটুকু নেমেছে আপনি দেখেন তো। আগামী আর 4 মাসে এই সরকার কোনো জনপ্রিয়তাই থাকবে না। শেখ হাসিনা যদি ঘোষণাও না দিত, 27 সালে এই সরকার পড়ে যেত। শেখ হাসিনা তিনি ঘোষণা করেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বর আসতেছেন। এই ঘোষণা না দিলেও 27 সালে এই সরকার পড়ে যেত। আমি নিজেই সবার আগে বলেছিলাম যে না, এই সরকার 29 সাল পর্যন্ত থাকবে। পরে দেখলাম না, 28 পর্যন্ত টিকবে না। এখন দেখি 27ও টিকবে না। কারণ এটা কেন বলেছে? কারণ তাদের যে জনপ্রিয়তা, তাদের যে আকাঙ্ক্ষা, আপনি বলেন তো তারা কি জনগণের সামনে তারা কি এনেছে? তারা কি বলতে সাহস পেয়েছে আমরা দেশের জন্য এটা করতেছি? এই কথা বলার তাদের সাহস তাদের নাই। মিথ্যা আশ্বাসও দিতে পারে নাই। মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে, তারা তো স্বপ্নও দেখাতে পারে না। কি বলেছে বলেন? 4 মাসে 4 ইঞ্চি রাস্তা বেড়েছে। এই 4 মাসে 4 ইঞ্চি 4 জনের চাকরি হয়েছে নতুন। হ্যাঁ হয়েছে। কিছু সরকারি চাকরি তারা জোর করে নিজেদের লোক ঢুকিয়েছে, ওটা আলাদা বিষয়। আপনি দেখান এই 4 মাসে তারা 4 টাকা বিদেশি বিনিয়োগ আনতে পেরেছে। ভাই 4 মাসে 4টা তো দূরের কথা, একটা ফ্যাক্টরি বন্ধ ঠেকাইতে পারছে, নতুন ফ্যাক্টরি করবে তো দূরের কথা। তারা বন্ধই ঠেকাইতে পারতেছে না। তো এই সরকারের কি অবস্থা হবে? জনগণ কেন তাদের প্রতি আস্থা রাখবে? আপনি আমাকে বলেন। এটা কি হয়? এভাবে দেশ চলে? আপনি গণতান্ত্রিক হবেন না,
অর্থনৈতিক উন্নয়ন দেবেন না, একটা কিছু তো করতে হবে আপনাকে। আপনি কোনোটাই করবেন না, এটা তো হয় না। জনগণ তাদের যে জনগণ তারাই তো মানবে না। আমি বলেছি যেদিন জননেত্রী শেখ হাসিনা আসবেন, যে জনস্রোত থাকবে তার 25% থাকবে তো বিএনপি জামাতের লোক। তারা খুশি শেখ হাসিনা আসতেছে এই খবরে। আওয়ামী লীগের চাইতে আমি সরি এই কথাটা বলাতে, আওয়ামী লীগের নেতারা একটু ভয় আছে, আক্রমণ হবে, হেন হবে, তেন হবে, মুখোমুখি হইতে হবে, আন্দোলন করতে হবে, কিছু কিছু ভয়। সবাই না, কিন্তু উদ্গ্রীব, জান দেওয়ার জন্য রেডি। কিন্তু যারা জামাত বিএনপি করে তাদের 25% রেডি কখন শেখ হাসিনা আসে। কারণ চাউল আলার দোকানে চাউল বেচা নাই, মাছ আলার দোকানে মাছের বাজারে মাছ বেচা কমে গেছে, আপনার মাংসের দোকানগুলো কসাইদের জিজ্ঞেস করেন বেচা কমে গেছে, ফ্যাক্টরির মালিককে কর্মচারীদের জিজ্ঞেস করেন তারা ভয়ে আছে, ফ্যাক্টরির মালিককে জিজ্ঞেস করেন সে আরো ভয়ে আছে। কে ভালো আছে? মোল্লাদের দাওয়াত কমে গেছে, মোল্লাদের ব্যবসা ওয়াজের ব্যবসা কমে গেছে। সিনেমা তো আগে থেকেই না, বোম্মার এটা ক্লিয়ার করে দিচ্ছেন না, সিনেমা তো গায়েব, নাটক গায়েব, শিল্পকলা গায়েব। আচ্ছা বাদ দেন, মৌলবীরাই করে খাক, মৌলবীদের ব্যবসা তো এখন ভাটা, এখন মৌলবীদের ব্যবসাতেও ভাটা, কারণ পয়সা নাই, পয়সা না থাকলে আপনি কি করে খাবেন? তো এই কারণে তাদের যে জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে। সুতরাং শেখ হাসিনা তো আসবেই এবং তাকে ঠেকায় রাখতে পারবে না কেউ, না কারো পক্ষে সম্ভব না। আসলে ফরিদ ভাই, আমাদের আমাদের এই দেশের মানুষের দুর্ভাগ্য, একটা স্থিতিশীল সরকার সেই 90-এর দশকের পর থেকে, তো 80 দশকের পর থেকে আর সেই সুযোগই উঠছে না। আমি এই দুজন দর্শকের দুইটা কমেন্ট নিতে চাই ফরিদ ভাই। একজন কমেন্ট করেছেন যে আওয়ামী লীগের একটা শিক্ষা হওয়া দরকার ছিল, এক নম্বর। আর আরেকজন কমেন্ট করেছেন শেখ হাসিনা যদি না আসেন ডিসেম্বর, তাহলে তার দলের লোকজনের মনোবল ভেঙে পড়বে। আপনার কি মনে হয়? আমি তাদের দুই কথার সাথে অবশ্যই দর্শকরা, আমি দর্শকদের খুব সম্মান করি, তাদের মতের সাথে দ্বিমত হইতে পারে, আমার সেটার সমস্যা নাই, মত প্রকাশের স্বাধীনতা আছে। যে দুইজন দর্শক কমেন্ট করেছে আমি মনে করি দুইজন দর্শক সঠিক বলেছেন, সত্যি বলেছেন যে আওয়ামী লীগের একটা শিক্ষা হওয়া দরকার ছিল। আবার যেটা দ্বিতীয় প্রশ্ন করলেন এটাও সত্য, ওইটা আরেকবার বলেন দ্বিতীয় প্রশ্নটা, এটাও সত্য। যে শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে না আসেন, তাহলে তার দলের মনোবল ভেঙে পড়বে। হ্যাঁ, এটা মনোবল ভেঙে যাবে, কোনো সন্দেহ নেই। তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরাটা দেরি হবে অনেক এবং খুব কঠিন হবে। আওয়ামী লীগ আসবে, এখন হয়তো ডিসেম্বর হয়তো 1 হারি 2 হারি দিলে মাটিটা ভিজে যাবে, কিন্তু ডিসেম্বরে যদি জননেত্রী শেখ হাসিনা না ফিরেন তাহলে সেটা 10 হারি দিয়ে ভেজাইতে হবে, কষ্ট হবে, কিন্তু আসবেই, আসবেনই তিনি। আর আমার ধারণায় অবশ্যই দর্শক দুজনে খুবই চমৎকার মন্তব্য এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন, যারা পলিসি মেকার, এই দুইটা মন্তব্য আপনারা ভাববেন। এই দুইটা মন্তব্য, অল ক্রিটিক্স আর নট এনিমি, সকল সমালোচক শত্রু না। যে দর্শক, আমি জানি না তারা কোন সেন্স থেকে বলেছেন, কিন্তু তারা কিন্তু সত্য বলেছেন, এটা অপ্রিয় হলেও সত্য। আবার একটা কথা বলি, আমি একটু যোগ করি তৃতীয়, সেটা জনগণের একটু শিক্ষা পাওয়া দরকার ছিল, যে কে আসলে কেমন লাগে, ঠিক আছে, যে কোন স্বামীর ভাত খাইতে কেমন লাগে, একটু জনগণেরও বোঝা উচিত ছিল। জনগণ এখন বুঝতে পেরেছে, শুধু আওয়ামী লীগ বুঝবে না, জনগণও বুঝতে পেরেছে তারা কি করেছিল। তারা চেয়েছিল যে এদের সরাই দিলে আরো ভালো থাকবে, কিন্তু দেখেছে না, আরো ভালো না, উল্টা হয়েছে, যে তারা শুধু খারাপ না, শুধু খারাপও যদি থাকতো একখান কথা ছিল, চরম পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তার জন্য আপনি ঠিকই বলেছেন যে আওয়ামী লীগকে যদি, আওয়ামী লীগের শিক্ষা উচিত ছিল, আমি বলি জনগণেরও শিক্ষা উচিত ছিল। আর যেটা বলেছেন ডিসেম্বরে যদি জননেত্রী শেখ হাসিনা না ফিরেন, এটা আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে যাবে, এটা সাথে মনোবল ভেঙে যাবে, কোনো সন্দেহ নাই, আমি আপনার সাথে একমত এবং আপনার মতের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের যারা পলিসি মেকার তাদের এই দুই মতকে খুব গভীরভাবে নেওয়া উচিত। জি একটা আচ্ছা, মাঝে একটা ইন্টারেস্টিং কমেন্ট দেখতে পাচ্ছি, জঙ্গি ইলিয়াস শেখ হাসিনা ফিরবে। আপনার জি, আমি ভিন্ন একটা ব্যতিক্রম একটা জায়গার প্রসঙ্গ করি। আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী, ওনাকে তো ইউনূস আমলে যত হেনস্থা অপদস্থ করা হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে তীব্র প্রতিবাদ করলাম। তারেক রহমান আসার, সরকার আসার পরে তাকে মূল্যায়ন করা হচ্ছে। এখানে মানে কারিশমাটা কি, এটা একটু, বিএনপি রাষ্ট্রপতি চেঞ্জও করে নেই এবং ওনাকেই রেখে দিয়ে উনি এখন জিয়াউর রহমান সাহেবের প্রশংসা করছেন, জুলাই আন্দোলনের পক্ষে কথা বলছেন। এই কারিশমাটা কোন জায়গায়, মানে এটা কি বুঝতে পারছেন? প্রেসিডেন্ট পদটা হচ্ছে বাংলাদেশে একটা অর্নামেন্টাল, অনেকটা এটা আপনি গহনার সাথে তুলনা করতে পারেন, তার ক্ষমতা বেশি থাকে না। তো প্রেসিডেন্ট সাহেব হচ্ছে বাংলাদেশের জলের মতো, তিনি যে পাত্রে থাকেন সেই রং ধারণ করেন। তিনি এখন জুলাইয়ের প্রশংসা করেন,
তিনি এখন জিয়াউর রহমানের প্রশংসা, জেনারেল জিয়ার প্রশংসা করেন, তারেক রহমানের প্রশংসা করেন। কয়েকদিন পরে হয়তো শুনবো যে তারেক রহমানের যে বিড়াল যে বউ আছে তারও প্রশংসা করবে। অবশ্য বাংলাদেশে তো এরকমই হয়ে থাকে। আর তিনি কি করবেন? আর তিনি যে আদৌ তিনি মুক্ত মানুষ কিনা, আই হ্যাভ এ ডাউট। বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট আদৌ তিনি মুক্ত মানব বা একজন মুক্ত মানুষ বা মুক্ত সত্তা, নাকি তিনি গৃহবন্দী তা আমি জানি না। কারণ তিনি কি করে, তিনি তার ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ, যিনি নিজে মুক্তিযোদ্ধা, তিনি কিভাবে এগুলো কথা বলেন আমি জানি না। তিনি কিভাবে জুলাই সন্ত্রাসকে অনুমোদন দেন আমি জানি না। আমার ধারণা তিনি গৃহবন্দী। তাই আমি কোনো বন্দী মানুষ নিয়ে কোনো আলোচনা করতে আমি রাজি না। কারণ এই মানুষটা যদি মুক্ত হয় তাহলে আমি তাদের নিয়ে কথা বলতে পারি। সেটা শক্তিমান হোক, দুর্বল হোক, আমি মনে করি তিনি একজন গৃহবন্দী মানুষ। তাই বন্দী মানুষ নিয়ে আলোচনা করা মনে হয় আমাদের খুব একটা ভালো হচ্ছে না। এটা আমার দিক থেকে আমি বিবেচনা করতেছি। থ্যাংক ইউ ফরিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। ভালো থাকবেন। আমি এবার একটু 1 মিনিট সময় নিতেছি। আপনি একজন দর্শক কমেন্টস করেছে আপনার এখানে যে সাংঘাতিক ইলিয়াস বলেছে শেখ হাসিনা আসবেই। জি, শেখ হাসিনা আসবেই। এটা আমি যদি বলতাম তাহলে বলতেন শেখ হাসিনার দোসর। এটা আমি যদি বলতাম শেখ হাসিনা অবশ্যই আসবে তাহলে আপনারা বলেন আমি ভারতের দোসর। এমনকি আমাদের যে আতিক রহমান পূর্ণিয়া সাহেব আছে, উনিও যদি বলেন তার শেখ হাসিনা আসবে তাহলে আপনিও বলবেন যে তিনি জুলাই সন্ত্রাসের বিরুদ্ধে, জুলাই আন্দোলনের বিপরীতে চলে গেছেন, এটা বলবেন। কিন্তু এটাই সত্য। আমি জানি না সাংঘাতিক ইলিয়াস যে নিজে বলেছে সে নিজে বলেছে তার রক্ত হলো পি পজিটিভ, মানে পাকিস্তানপন্থী। সেই জন্য আমি তাকে অনেকে আমাকে বলে আপনি পিনাকি নিয়ে তো ইলিয়াসকে না কেন করেন না, সে তো স্বাধীনতা, সে তো ঘোষণা দিয়েছে সে পাকিস্তানপন্থী। যে লোকটা ঘোষণা দিয়েছে আপনার শত্রু, তার নিয়ে আর কি আপনি সমালোচনা করবেন? তার সাথে তো আপনার মুখোমুখি হইতে হবে, তার তো সমালোচনা করা কিছুই নেই, তা না? হ্যাঁ, পূর্ণিয়া ভাই বা আমরা বললাম একটা করলাম একটা, তাহলে সমালোচনা করা যায়। কিন্তু সে তো ঘোষণা দিয়েছে সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তবে দেখেন, শুধু আমরাই বলি না, এই যে সবচেয়ে বঙ্গবন্ধু পরিবারের সমালোচক, শেখ হাসিনার সমালোচক, আওয়ামী লীগের সমালোচক, ছাত্রলীগের সমালোচক, ভারতের সমালোচক, হিন্দুর সমালোচক, হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, মুক্তিযুদ্ধ বিদ্বেষী ইলিয়াসও কিন্তু বলতেছে শেখ হাসিনা ফিরবেন। আসলেই তিনি ফিরবেন। কারণ ওই যে আমাদের এডিটর সাহেব যে শিরোনাম দিয়েছেন যে চেষ্টা কেন করতেছে? কারণ জানে তিনি শেখ হাসিনা যখন বাংলার দেশের ঢাকার মাটিতে পা রাখবেন, এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছে, এমনকি যারা এর আগে ইন্টারিম গভর্নমেন্টে ছিল, তাদের পায়ের তলার মাটি থাকবে না। ধন্যবাদ বন্ধুরা, একটা অত্যন্ত চমকপ্রদ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা নিশ্চয়ই আজকে জননেত্রী শেখ হাসিনার দায় মুক্তি ৮২তম পর্বের অনুষ্ঠানটি শুনেছেন। তিনি যেটা নিয়মিত করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে যেটা নিয়মিত প্রকাশিত হয়, সেখানে জননেত্রী শেখ হাসিনা একেবারে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশি পাকিস্তানি, কিংবা বলতে পারেন পাকিস্তানি বাংলাদেশি যারা বাংলাদেশে রয়ে গেছে, তাদেরকে জাহাজে করে আরব সাগর হয়ে, বঙ্গোপসাগর থেকে আরব সাগর হয়ে পাকিস্তানে পাঠানো হবে। এই জিনিসটা আমাকে খুবই উদ্বেলিত করেছে। যারা আমার বক্তব্যগুলো শুনেন, দেখেছেন আমি ইতিপূর্বে জাস্ট দুই তিন দিন আগে আমি একটা বক্তব্যে বলেছিলাম যে দরকার হলে আমরা পাকিস্তানে একটা শহর কিনবো, বন্দর কিনবো, পয়সা খরচ করে আমরা কিন্তু বাংলাদেশের যারা পাকিস্তানি আছে, যারা মনে প্রাণে পাকিস্তানি, যারা কখনো বাংলাদেশকে গ্রহণ করতে পারে নাই, তাদেরকে আমরা পাকিস্তানে পাঠাবো। আপনারা জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে অন্তত সিরিয়াসলি নিতে পারেন। আর বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই জন্য যে আমরা কিন্তু বারবার হেরে যাচ্ছি। 1971 সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভ করার পরেও কিন্তু আমরা হেরে যাচ্ছি। বাংলাদেশি পাকিস্তানি কিংবা পাকিস্তানি বাংলাদেশি, আমরা কিভাবে এদেরকে চিহ্নিত করব? এরা তো বাঙালি কিন্তু মনে প্রাণে পাকিস্তানি। ধরেন কোনো বাংলাদেশি যদি কানাডায়, বাংলাদেশ অরিজিন মানুষ কানাডায় যদি নাগরিকত্ব লাভ করেন, তাকে বলা হয় যে বাংলাদেশি কানাডিয়ান। সেই অনুযায়ী আমরা এদেরকে বাংলাদেশি পাকিস্তানি বলবো না পাকিস্তানি বাংলাদেশি বলবো, অত সহজ নয়। কারণ একসময় এরা পাকিস্তানেরও নাগরিক ছিল, আমরাও একসময় পাকিস্তানের নাগরিক ছিলাম, পরবর্তীতে আমরা হয়ে গেছি বাংলাদেশের নাগরিক, তারা রয়ে গেছে পাকিস্তানের নাগরিক। এই লোকগুলোকে পাকিস্তানে পাঠানো অত্যন্ত জরুরি। হ্যাঁ, আপনি বলবেন যে এটা কি পাগলামি? আমি বলবো একেবারেই না। তবে সবগুলোকে পাঠানো কি সম্ভব? আমি সেটাও বলবো যে না, সবগুলোকে পাঠানো সম্ভব নয়, তবে অনেকগুলোকে পাঠানো সম্ভব। আর এইটা কি পাগলামি? না, আসলে বাংলাদেশে
2024-এর জঙ্গি উত্থানের পর যা যা পাগলামি মনে হতো, যেমন বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, মানে আমরা যেভাবে করেছি, কিংবা বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা তারা যেভাবে বাংলাদেশি পাকিস্তানিদের এই সমাজে ইনক্লুড করে একটা ইনক্লুসিভ সোসাইটি গঠনের যে উদ্যোগ নিয়েছিলেন, এই প্রজেক্টগুলো আমাদের ব্যর্থ হয়ে গেছে। অর্থাৎ পাকিস্তানিরা কোনোভাবেই বাংলাদেশকে মেনে নিতে পারে না। আমি আরেকটা ধারণা প্রচার করেছি, আপনারা জানেন যে পাকিস্তানি সেকুলার, অর্থাৎ বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেহেতু অসাম্প্রদায়িক, আমরা ভাবতাম যে কোনো মানুষ যদি সেকুলার হয়, কোনো মানুষ যদি মুক্তমনা হয়, সে স্বাভাবিকভাবে আমাদের বাঙালি জাতীয়তাবাদ মেনে, 1971 সালের মুক্তিযুদ্ধ মেনে, 1972-এর সংবিধান মেনে সে বাংলাদেশে বসবাস করবে। কিন্তু আমরা সেটা কিন্তু পাইনি তাদের কাছ থেকে, সেই উদারতাটুকু আমরা পাইনি। তারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছে, কিন্তু পরবর্তীতে যখনই সুযোগ এসেছে বেইমানি করেছে। আমরা 2024-এ দেখেছি যে এই সেকুলার শ্রেণীটা জঙ্গি শ্রেণীর সাথে হাত মিলিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের উৎখাতের ষড়যন্ত্রে এবং তাদের যে জঙ্গি উত্থান আন্দোলন ছিল সেই আন্দোলনে লিপ্ত হয়েছে। এর মধ্যে মতিউর রহমান, মাহফুজ আনাম, সকল রকম আপনার পাকিস্তানি সেকুলার এটার সাথে যুক্ত হয়েছে। কি ছিল তাদের আপনার ওজর কি ছিল, কেন এই সরকারকে ফেলতে হবে, শেখ হাসিনা সরকারকে ফেলতে হবে? যে সেখানে সরকারি চাকরিতে কোটা আছে, কোটা বাতিল করতে হবে, বৈষম্য ছিল সমাজে, বৈষম্য দূর করতে হবে, নির্বাচন হচ্ছে না, নির্বাচন করতে হবে। দেখুন, এই আন্দোলনের পরে তারা কিন্তু এই তিনটা যে প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলনটা করলো, যদিও তার প্রতিশ্রুতির মধ্যে অনেক ধরনের প্রতারণা ছিল, কোনোটা পূরণের উদ্যোগ কিন্তু তারা নেয় নাই। যে রাষ্ট্র ক্ষমতা তারা হাতে পেল, তারা সরাসরি যারা পাকিস্তানি সেই জামাত, হেফাজত এবং সেকুলার পাকিস্তানিদের সব সরকারি চাকরি দিল। কিন্তু বাংলাদেশের আপামর এই ক্লিকটার বাইরে যে বাংলাদেশের আরো 14 থেকে 16 কোটি মানুষ আছে, তাদের কারো কিন্তু কোনো তেমন সরকারি চাকরি হয় নাই। আপনারা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সুতরাং এই এলিমেন্ট গুলাকে কোনোভাবেই আমরা বাংলাদেশে রাখবো না। প্রথম কথা হলো যে সবাইকে আমরা পাঠাতে পারবো না, সেটা প্র্যাকটিক্যালও না, কিন্তু আমরা তো অন্তত 2000 থেকে 10,000 পাঠাতে পারবো। চিন্তা করুন, বাংলাদেশ কত তার সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও বিহারিদের এখানে জায়গা দিয়েছে। যে কোনো জঙ্গি আন্দোলন হোক, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন হোক, দেশ বিরোধী আন্দোলন হোক, প্রতিটা আন্দোলনে কিন্তু বিহারিরা সবচেয়ে বেশি আপনার অগ্রগামী থাকে এবং তারা এখনো পাকিস্তানে চলে যেতে চায়। আপনারা যে জিনিসটাকে সিরিয়াসলি নিবেন একটু প্লিজ। ওরা কিন্তু পাকিস্তানে যেতে চায়। আজ পর্যন্ত ওরা জেনিভা ক্যাম্প ইত্যাদি ক্যাম্পে বসবাস করছে, স্বপ্ন তাদের পাকিস্তানে যাওয়া। আমরাই বরং, বিএনপি তো এটা করবে না, আমরা এমনকি আওয়ামী লীগ সরকারও এটাকে অনেক উদারতার দৃষ্টিতে দেখেছে যে না ঠিক আছে, আলটিমেটলি এদেরকে সমাজে ইন্টিগ্রেটেড করার জন্য কিন্তু অনেক ধরনের প্রকল্প ছিল, চিন্তা ভাবনা ছিল, উদারতা ছিল। কিন্তু আমরা দেখলাম যে কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। এবং ওদেরকে পাকিস্তানে পাঠানো, এটা কিন্তু একটা এজেন্ডা সবসময় পাকিস্তানের সাথে আমাদের ছিল। সেই এজেন্ডা ধরেও যদি আমরা আলাপ করি, আমরা কিন্তু অন্তত প্রতীকীভাবেও 2 থেকে 10,000 মানুষকে আমরা পাকিস্তানে স্থানান্তর করতে পারি। এবং পাকিস্তান সরকারের অনেক সৈনিক দরকার। ভবিষ্যতে তাদের বেলুচিস্তানে সমস্যা হচ্ছে, ভূ রাজনৈতিক কারণে ভবিষ্যতে তারা ইরানের সাথেও দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে, কিংবা পাকিস্তানের মধ্যে তাদের অনেক সৈনিক এবং জিহাদি দরকার। চিন্তা করেন তো, মামুনুল হক, তারেক মনোয়ার, এই কাজী ইব্রাহিম, এই লোকগুলা তো যুদ্ধই করতে চায়, জিহাদ করতে চায়, কিন্তু কার সাথে করতে চায়? ভারতের সাথে। তো ভারতের সাথে জিহাদ করার জন্য তো আমরা তাদেরকে অ্যালাউ করি না, পাকিস্তান তো অ্যালাউ করে। তা আমরা যদি তাদের সাথেও কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং এ বসতে পারি যে তোমাদের যেহেতু পাকিস্তান অ্যালাউ করে ভারতের সাথে যুদ্ধ করার, তোমরা পাকিস্তানে চলে যাও, আমরা তোমাদের পথ খরচ দিব। জননেত্রী শেখ হাসিনা যেমন বলেছেন যে তিনি তাদের জন্য জাহাজ ভাড়া করবেন, সেই জাহাজ বঙ্গোপসাগর থেকে আরব সাগর হয়ে করাচি বন্দরে যেতে পারে, কিংবা আরো দূরে সেই বালুচিস্তানে যেতে পারে। যদিও বালুচরা এই ধরনের বিশ্বাসঘাতকদের রাখবে কিনা জানি না, করাচি হয়তো তাদের জন্য উপযুক্ত স্থান হবে। আমরা কিন্তু সহজে মামুনুল হকরা, ওরা যেহেতু জিহাদি চায়, ভারতের বিরুদ্ধে জিহাদ করতে চায়, গাজওয়াতুল হিন্দ করতে চায়, তো গাজওয়াতুল হিন্দ এগুলো করার জন্য তো সবচেয়ে ফেভারেবল প্লেস তো পাকিস্তান তো সেটা করাচ্ছে জঙ্গিদের দিয়ে। আমরা দেই না দেখে ওরা আমাদেরকে কিন্তু সরকার সহ উৎখাত করে আমাদেরকে আজকে বাংলাদেশের থেকে আমাদেরকে বের করে দিয়েছে।
কিন্তু জননেত্রী শেখ হাসিনা তো বলেছেন তিনি ডিসেম্বরে আসছেন। এবং আপনারা যদি তার সাম্প্রতিককালের বক্তব্যগুলো দেখেন, জননেত্রী শেখ হাসিনা একটা কথাই বলছেন যে তিনি দেশে আসছেন, তিনি এই যে মানুষের এত দুঃখ দুর্দশা আজকে সেগুলো দূর করবেন। জননেত্রী শেখ হাসিনা আরেকটা কথা বলেছেন যে 10,000 নেতা কর্মীর আওয়ামী লীগের খোঁজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ 2 বছরে তারা 10,000 গুম করে ফেলেছে। চিন্তা করেন তো, এই যে গুমের কথা বলে বলে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। আমরা দেখেছি সেখানে 2-3টা গুম হয়েছিল, চৌধুরী আলম, ইলিয়াস আলী, আর অনেকগুলা গুমের অপবাদ দেয়া হয়েছিল। আর সেটা করে এখন আমাদের আওয়ামী লীগের 10,000 নেতা কর্মীকে আজকে আমরা সন্ধান পাচ্ছি না। এদের হয়তো সবাই গুম হয় নাই, সবাই খুন হয় নাই, কিন্তু এরা আজকে বাড়ি ঘরে নাই, এরা কোথায় আছে আমরা জানি না। আর লক্ষ লক্ষ কিন্তু ঘর বাড়ি ছাড়া। এই অবস্থা তো প্রতিবার রিপিট করতে দেয়া যায় না, যায় না। সুতরাং আপনারা জননেত্রী শেখ হাসিনার এই কথাটাকে সিরিয়াসলি নেন, এমনকি আর আমাদের অবস্থা আরো কনসলিডেটেড হলেও আমরা যেন এই ইস্যুটা থেকে সরে না আসি। আমরা যেন অন্তত 2 থেকে 10,000 পাকিস্তানিকে পাকিস্তানে স্থানান্তর করতে পারি। তার মধ্যে অবশ্যই বুদ্ধিজীবী শ্রেণী থাকবে। বুদ্ধিজীবী শ্রেণী ধরেন সলিমুল্লাহ খান বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ায়, কি যেন নাম, আমরা করাচি, লাহোর, ইসলামাবাদ ওইসব ইউনিভার্সিটিতে তার জন্য চাকরির ব্যবস্থা করে দিতে পারি। সলিমুল্লাহ খানকে যদি পাকিস্তান নিয়ে যায়, তার জন্য আমরা ধরেন বাংলাদেশি টাকা যদি 10 থেকে 20 কোটি টাকা যদি আমরা খরচ করলাম, 10 কোটি টাকা তো পাকিস্তানে বাংলাদেশি টাকা, যদিও এই তারেক রহমান এই টাকাটার মূল্য নষ্ট করছে, কিন্তু বাংলাদেশের 10 কোটি টাকা পাকিস্তানে এখনো 15 কোটি টাকা, বেশিও হতে পারে, 20 কোটি টাকা, অনেক টাকা। সলিমুল্লাহ খান আগামী যদি 40 বছর 100 বছর ধরে রাখি তার আয়ু, সে ওই টাকা দিয়ে কিন্তু ভালো চলে যেতে পারবে। সে পাকিস্তানি একটা বিশ্ববিদ্যালয়ে, লাহোর বিশ্ববিদ্যালয়ে সে অধ্যাপনা করলো, এবং সেখানে সে তার যে মসজিদ ভিত্তিক ফিলোসফি আছে, তার যে মাদ্রাসা ভিত্তিক ফিলোসফি আছে, মাদ্রাসাকে মহিমান্বিত করার যে ফিলোসফি আছে, সেটা সে সেখানে যদি প্রচার করে, অবশ্যই সেখানে সে অনেক সাফল্য পাবে, অনেক মাদ্রাসার ছাত্র পাবে সলিমুল্লাহ খানের পেছনে দাঁড়িয়ে গিয়ে গাজওয়াতুল হিন্দ করার জন্য। এই যে গাজওয়াতুল হিন্দ করতে চায় ওরা বাংলাদেশে বসে, এটা তো আমাদের জন্য একটা বিশাল সমস্যা। এখন গাজওয়াতুল হিন্দের ইস্যুটা তো আসলে এই পাকিস্তানি সেকুলার এবং জঙ্গিবাদ এবং ভারতের মধ্যে একটা দ্বিপাক্ষিক ইস্যু। তারা গাজওয়াতুল হিন্দ করতে চায়, কিন্তু সেটা আমাদের বাংলাদেশে অশান্তি করে তো না। আমাদের বাংলাদেশের আমরা আমাদের মতো, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক নাস্তিক, সেই জায়গায় আমি যাব না, তবে আমরা সকলকে কিন্তু এই নতুন বাংলাদেশে জায়গা দিব, যেটা একটা আদর্শ জায়গা। কিন্তু আমরা পাকিস্তানি সেকুলার, পাকিস্তানি নাস্তিক এবং মৌলবাদী জঙ্গি শ্রেণী যারা পাকিস্তানি, আমরা আসলে তাদেরকে আর বাংলাদেশে রাখতে পারবো না। এদের বড় একটা অংশকে আমরা পাকিস্তানে আর যেটা থাকবে অবশিষ্ট, তাদের অবশ্যই কোনো ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক সক্ষমতা থাকবে না। অর্থনৈতিক সক্ষমতাটা চলে গেলেই ওদের রাজনৈতিক সক্ষমতাটাও চলে গেছে। আর এটা করতে গেলে হাজার হাজার চাকরি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ছেলে মেয়েদের জন্য ক্রিয়েট হবে, এবং সেই চাকরিগুলোতে আমাদের কিন্তু এই ছাত্রলীগ, যুবলীগ, যারা যারা আজকে বেকার আছে, যারা আজকে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে তার জন্য জীবন দিতে প্রস্তুত, যারা রেডি হয়ে গেছেন, তারা সবাই কিন্তু চাকরির ব্যবস্থা পাবেন। আরেকটা জিনিস চিন্তা করবেন, সবাই যদি জীবন দেওয়ার মতো জন্য প্রস্তুত হন, যেটা আমরা দেখেছিলাম যে 21শে আগস্ট গ্রেনেড হামলার সময় যে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ শেখ হাসিনা চারিদিকে ব্যূহ রচনা করেছিলেন, সেদিন তারা সবাই মারা যেতে পারতেন। কিন্তু আপনারা যদি আজকে এই যে লক্ষ লক্ষ কর্মী, শেখ হাসিনার কর্মী যারা আজকে আপনারা কষ্ট করছেন বাড়ি ঘর ছাড়া, তারা সবাই যদি জীবন দিতে প্রস্তুত হন, একজনকেও জীবন দিতে হবে না, কিন্তু 10 জন 20 জন জীবন দিতে প্রস্তুত হইলে এই 1 লক্ষ মানুষেরই ওরা জীবন নিয়ে নিবে। কারণ আমরা দেখেছি 2024-এর জঙ্গি উত্থানের পর আমাদেরকে রাস্তায় ফেলে পিটিএ মেরে ফেলতে, আমাদেরকে আগুনে জ্বালিয়ে দিতে, যেটা আমরা দীপু দাসের ক্ষেত্রে দেখেছি, এইটা করতে কিন্তু এই পাকিস্তানি শ্রেণীর কিন্তু কখনো বিবেকেরও দংশন হয় না, বুকও কাঁপে না। আমরা তো অতীতে কখনো করি নাই। এবং জননেত্রী শেখ হাসিনা কিন্তু বারবার বলছেন উনি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করবেন, অর্থাৎ আমরা কিন্তু তাদের উপর সেই বর্বরতাগুলো চালাবো না, কিন্তু আমরা পাকিস্তানি সেকুলার এবং পাকিস্তানপন্থী জঙ্গি মৌলবাদী শ্রেণী এরা যাতে নির্বিষ হয়, তার অংশ হিসাবে জননেত্রীর কথাকে আমি স্বাগত জানাই। এবং নেত্রী, আপনি যাতে এটা বাস্তবায়ন করেন আমরা কিন্তু দেখব। এবং আপনি তো আসছেনই, আপনি আসছেন, বাংলাদেশ অপেক্ষা করছে। এই আপনি আজকে যেটা বলেছেন,
এইটা কিন্তু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনার পিছু অন্তত আমি ছাড়বো না। ধন্যবাদ বন্ধুরা। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান তার জন্মের পর থেকে এতটা জটিল আর বহুমুখী সংকটে আর কখনো পড়েছে কিনা সন্দেহ আছে। একটি দুটি নয়, এই মুহূর্তে দেশটির ভেতরে আর বাইরে চারটি জটিল সমস্যা পাকিস্তানকে ঘিরে ধরেছে। সংকট এতটা তীব্র হচ্ছে 1971 সালের মতো দেশটির মানচিত্রের স্বরূপ পাল্টে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই 1948 সাল থেকে ফাইট করে আসলেও এই প্রথম বেলুচরা বড় আকারে শক্তির জানান দিতে পারছে। গত 2 মাসে উপর্যুপরি 48 বার পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচিস্তানের সীমানায় পাক বাহিনীর উপর আফগানি তালেবানদের হামলার বেগ বেড়েছে। এই দুই সংকটে শুধু পাকিস্তান নয়, তার বহুদিনের বন্ধু চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অদ্ভুত সমীকরণে যুক্তরাষ্ট্রের সহায়তা পেলেও রাশিয়া তালেবানদের সহায়তা করছে। এই দুই সমস্যার মধ্যে যে কাশ্মীর নিয়ে ভারতের সাথে এত লড়াই, সেই কাশ্মীরের লোকজন পাকিস্তানের অত্যাচারে এখন জর্জরিত। ভারতের অংশে যুক্ত হতে তারা শোডাউন করেছে। আবার ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে সুফল পাওয়ার প্রত্যাশা ছিল দেশের, কিন্তু সেখানে এখন সৌদি আরবের সাথে করা চুক্তি বুমেরাং হয়ে দেখা দিচ্ছে। ইরান যখন সৌদি আরবের ঘাঁটিগুলো উড়িয়ে দিচ্ছে, তখন সেই হামলা সৌদি আরবের চেয়ে বেশি ভাবিয়ে তুলছে পাকিস্তানকে। কারণ চুক্তি শর্ত অনুযায়ী পাকিস্তানকে ইরান আক্রমণ করতে হতে পারে এমন আশঙ্কা আছে আন্তর্জাতিক মহলে। যদি সেটি ঘটে, তাহলে অবস্থা এতটা গুরুতর হবে, মধ্যপ্রাচ্যের এই সংকট পাকিস্তানের নিজ ঘরে এসে ঢুকবে, বেড়ে যেতে পারে শিয়া সুন্নির সংঘাত। এত জটিল সমস্যাগুলোতে পাকিস্তানের পরিণতি কি? পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান আয়তনের দিক থেকে দেশটির সবচেয়ে বড় প্রদেশ, যেটি মোট ভূখণ্ডের প্রায় 44%। তবে এত বড় প্রদেশে মাত্র 6% মানুষ বসবাস করে। 1947 সালে ব্রিটিশ ভারতের বিভাজনের সময় কালাতের রাজ্য ওই বছরের 11 আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছিল। কিন্তু 1948 সালের 27 মার্চ পাকিস্তান সামরিক বাহিনী কালাত অবরোধ করে এবং খানের উপর চাপ সৃষ্টি করে একটি বিতর্কিত ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা সংযুক্তি চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেয়। বেলুচ জাতীয়তাবাদীরা এই সংযুক্তিকে একটি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা এবং অবৈধ জোরপূর্বক দখলদারিত্ব হিসেবে বিবেচনা করে। বেলুচ নেতাদের অভিযোগ, অঞ্চলটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলার শিকার। পাশাপাশি সম্পদ ও অধিকারের প্রশ্ন রয়েছে, অসন্তোষ। সোনা, হীরা, রূপা ও তামার মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এর লভ্যাংশ তারা পায় না। ভূ রাজনৈতিক কারণেও পাকিস্তানের কাছে বেলুচিস্তানের গুরুত্ব অনেক। এটি হরমুজ প্রণালী এবং ভারত মহাসাগরের সংযোগ স্থলে অবস্থিত, যা পারস্য উপসাগরীয় জ্বালানি সরবরাহ লাইনের উপর সরাসরি নজরদারির সুযোগ দেয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর স্বপ্নের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মুকুটমণি হলো $60 বিলিয়ন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। এই করিডোরের অন্তিম বিন্দু হলো বেলুচিস্তানের গদাদর বন্দর। গদাদরের মাধ্যমে চীন তার মালাক্কা প্রণালী নির্ভরতা কমিয়ে সরাসরি আরব সাগরে প্রবেশ করতে চায়, যা চীনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলুচ বিদ্রোহীরা মনে করে চীন ও পাঞ্জাব যৌথভাবে বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করছে। যদি বেলুচিস্তান স্বাধীন হয়, তবে সমগ্র সিপিসি প্রকল্প স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং চীনের কয়েক দশক ধরে করা বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্পূর্ণরূপে ভেস্তে যাবে। এদিকে চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপাবলিক অব বেলুচিস্তান বা বেলুচিস্তান প্রজাতন্ত্রের নামে একটি বিবৃতি এবং চিঠি ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই চিঠিতে দাবি করা হয়, বেলুচ স্বাধীনতাকামী শক্তিগুলো সম্মিলিতভাবে বেলুচিস্তানের 85% ভূখণ্ডের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। একই সাথে দাবি করা হয় যে এই নতুন স্বঘোষিত রাষ্ট্রটি নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত হিসেবে মা চুকাইন বেলুচানি, নিজস্ব মুদ্রা বেলুচি ফালুস এবং নিজস্ব স্বাধীন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এই বিবৃতির সত্যতা প্রমাণ করতে পারেনি। এখনো পর্যন্ত বিশ্বের কোনো সার্বভৌম রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা এই দাবিকে কোনো প্রকার স্বীকৃতি দেয়নি। তবে পাকিস্তান সহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলোতে বলা হচ্ছে, বেলুচিস্তানের পরিস্থিতি খুবই গুরুতর। পাকিস্তানের এই প্রদেশটিতে চলমান রক্তক্ষয়ী সংঘাতের তীব্রতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। 18 জুলাই দ্য বেলুচিস্তান পোস্টে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ চলতি মাসের প্রথম 2 সপ্তাহে
পাক সেনাদের উপর 48টি আক্রমণ করেছে, যেখানে 40 জন পাক সেনা মারা গেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজে 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত বার্ষিক নিরাপত্তা প্রতিবেদনে দেখা যাচ্ছে 2025 সালটি ছিল বিগত এক দশকের মধ্যে পাকিস্তানের জন্য সবচেয়ে সহিংস এবং প্রাণঘাতী বছর। কেবল 2025 সালে বেলুচিস্তানে অন্তত 254টি বড় ধরনের সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে, যা 2024 সালের তুলনায় 26% বেশি। সবশেষ 18 জুলাই সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িতে হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। সংগঠনটির দাবি, মাস্তুং জেলায় সামরিক সদস্যদের বহনকারী গাড়িতে হামলায় 45 জনের বেশি সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা সামরিক বহরে হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। বেলুচিস্তানকে নিজের মানচিত্রে ধরে রাখতে পাকিস্তান যখন ব্যস্ত, তার মধ্যে পুরাতন একটি উপদ্রব নতুন রূপে দেখা দিয়েছে দেশটির জন্য। পাকিস্তানের কাশ্মীর অংশ, যা আনুষ্ঠানিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর বা এজেকে নামে পরিচিত, সেখানে এখন নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলছে। এই অস্থিরতার মূল কারণ হলো আজাদ কাশ্মীরের সাধারণ জনগণ পাকিস্তানের শাসন প্রত্যাখ্যান করে ভারতের সাথে একীভূত হতে চায়। পাকিস্তানের বিশ্লেষকেরা মনে করেন এই আন্দোলনের ভিত্তি কোনো দেশপ্রেম বা ভারতের সাথে সংযুক্তির অনুভূতি নয়, বরং এটি হলো বহু বছরের অর্থনৈতিক শোষণ এবং স্বায়ত্তশাসন হরণের বিরুদ্ধে স্থানীয় জনগণের একটি দীর্ঘমেয়াদী স্বতঃস্ফূর্ত নাগরিক অধিকারের সংগ্রাম। পাকিস্তান গত কয়েক বছর ধরে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। আটা, চিনি এবং জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়েছে। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকলেও আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানের জনগণ পাকিস্তানের মূলধারার রাজনীতি বা সংবিধানে পূর্ণ অধিকার পান না। তা সত্ত্বেও বেশি কর দিতে হচ্ছে গিলগিট বালতিস্তানের লোকজনকে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টে প্রায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উঠে আসে। অভ্যন্তরীণ এই দুই সংকটের সাথে পাকিস্তানের জন্য ভূরাজনৈতিক ক্ষেত্রে আরো দুটি জটিল সমস্যা আছে। এর একটি হলো আফগানিস্তানের সাথে যুদ্ধ। একসময় যে তালেবানকে পাকিস্তান পেলে পুষে বড় করেছিল, সেই তালেবানরা পাকিস্তানের একের পর এক হামলা চালাচ্ছে। জুলাইয়ের শুরুতে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে ড্রোন হামলা চালায় আফগান তালেবান। এর ঠিক দুদিন আগে আফগানিস্তানের পাংতিয়া ও কুন্নার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। অথচ 2021 সালের আগস্টে কাবুলের পতনের পর আফগান তালেবানের পুনরায় ক্ষমতা আসাকে পাকিস্তান প্রাথমিকভাবে নিজেদের এক বিশাল কৌশলগত বিজয় হিসেবে উদযাপন করেছিল। মাত্র 5 বছরের ব্যবধানে সেই উচ্ছ্বাস হারিয়ে গেছে বড় ধরনের সামরিক সংঘাতে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গত বছরের অক্টোবর-মার্চ থেকেই সংঘাত চলছিল, তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে গত 27শে ফেব্রুয়ারি আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে শুরু করে অপারেশন গজব লিল হক। পাকিস্তান ও আফগানিস্তানের চলমান এই সংঘাতের একদম কেন্দ্রে রয়েছে পাকিস্তানি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। টিটিপি বর্তমানে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের আগুনে সবসময় ঘি ঢেলে যাচ্ছে ঐতিহাসিক ডুরাল্ট লাইন বিতর্ক। 1893 সালে ব্রিটিশদের টানা 1622 মাইলের এই সীমান্ত রেখাকে আফগানিস্তান কখনোই স্বীকৃত আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনে নেয়নি। 2025 সালে পাকিস্তান থেকে 10 লাখের বেশি আফগান শরণার্থীকে জোরপূর্বক বহিষ্কারের ঘটনা তালেবান সরকারকে চরম ক্ষুব্ধ করেছে। এই যুদ্ধে অস্বস্তিকর অবস্থায় রয়েছে চীন। বেইজিং এই অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় মরিয়া হয়ে আছে, কারণ তাদের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং এর অংশ $65 বিলিয়ন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সফলতা এই দুই দেশের স্থিতিশীলতার উপর নিবিড়ভাবে নির্ভরশীল। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা চীনের দোরগোড়ায় চরমপন্থী গোষ্ঠীগুলোর শক্তি বাড়িয়ে দিতে পারে, যা দেশটির জিয়াংজিয়াং প্রদেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এই আশঙ্কা থেকে গত এপ্রিলে চীনের উরুমকিতে বেইজিং এর মধ্যস্থতায় পাকিস্তান ও তালেবান প্রতিনিধিদের মধ্যে একটি গোপন আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা প্রমাণ করে চীনের সেই শান্তি প্রয়াস আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে বৈশ্বিক অন্য দুই প্রধান পরাশক্তির ভূমিকাও এখন দৃশ্যমান।
যুক্তরাষ্ট্র 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও তারা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে। অপরদিকে গত বছরের জুলাই মাসে রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে নিজেদের প্রভাব আরো পাকাপোক্ত করেছে। নিজের মানচিত্রে যখন ভেঙে পড়ার জোগাড়, সাথে যখন একসময়ের বন্ধু আফগানিস্তানের আক্রমণ প্রতিরোধ করতে হচ্ছে, পাকিস্তান তখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ থামাতে দুতিয়ালের কাজ করছিল। পাকিস্তানের সে উদ্যোগ সফল হয়েও শেষ পর্যন্ত টিকেছে মাত্র 20 দিন। উল্টো এখন ভয়ঙ্কর এক উভয় সংকটের সামনে দেশটিকে হাজির হতে হয়েছে। গত বছরের 17 সেপ্টেম্বর রিয়াদের রাজকীয় আল ইয়ামামা প্রাসাদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট নামে পরিচিত। এই চুক্তির মূল ভিত্তি হলো ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদের আদলে তৈরি একটি যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যে কোনো এক দেশের উপর বাহ্যিক আগ্রাসনকে সরাসরি উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং তারা একযোগে তার সামরিক জবাব দেবে। গত 18 জুলাই রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি দূরপাল্লার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি সৌদি আরবের আল খার্জে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আঘাত হানে। এই ঘাঁটিতে আগে থেকে পাকিস্তানের 8000 সেনা এবং চীনের তৈরি উন্নত মাঝারি থেকে দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল। পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে যখন জুলাইয়ের মাঝামাঝি সময় ইয়েমেনের ইরান সমর্থিত আনসারুল্লাহ বা হুতি বিদ্রোহীরা সরাসরি সৌদি আরবের মূল ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। সৌদি আরবের দক্ষিণ সীমান্তে ইয়েমেনের কাছাকাছি এলাকায় ইতিমধ্যে পাকিস্তানি সামরিক উপদেষ্টা এবং সেনাদল মোতায়েন রয়েছে। হুতিদের হামলার পরিধি বাড়লে এই পাকিস্তানি সেনাদের উপর প্রত্যক্ষ আঘাত আসার আশঙ্কা আছে। হুতিরা লোহিত সাগরে এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে অনবরত আক্রমণ করায় বৈশ্বিক ও পাকিস্তানের নিজস্ব আমদানি রপ্তানি রুটে ধস নেমেছে। পাকিস্তানের জ্বালানি সরবরাহের প্রধান নৌপথ হরমুজ প্রণালী ও লোহিত সাগর অবরুদ্ধ হওয়ার কারণে দেশটিতে ইতিমধ্যে জরুরি জ্বালানি সাশ্রয় নীতি চালু করতে হয়েছে। সৌদি আরবের সাথে চুক্তির কারণে যদি পাকিস্তানকে শেষ পর্যন্ত ইরানে আক্রমণ করতে হয়, তাহলে সে যুদ্ধের প্রভাব পাকিস্তানের ভিতরেও ছড়িয়ে পড়বে। পাকিস্তানের প্রায় 15 থেকে 20% জনসংখ্যা শিয়া সম্প্রদায়ভুক্ত। ইরানের প্রতি তাদের ধর্মীয় ও আদর্শিক আনুগত্য খুব গভীর। ইতিমধ্যে খামেনির মৃত্যুর পর করাচিতে মার্কিন দূতাবাসের বাইরে ভয়াবহ দাঙ্গা এবং গিলগিট বালতিস্তানে কারফিউ জারির মতো ঘটনা ঘটেছে। পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষে ইরানের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয়, তবে দেশের অভ্যন্তরে চরম শিয়া সুন্নি দাঙ্গা শুরু হওয়ার আশঙ্কা আছে। তাছাড়া ইরান প্রশিক্ষিত এবং সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নেওয়া হাজার হাজার অভিজ্ঞ পাকিস্তানি শিয়া যোদ্ধাদের সমন্বয়ে গঠিত জয়না বিয়ন ব্রিগেড সরাসরি পাকিস্তানের রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে, যা দেশকে সম্পূর্ণ গৃহযুদ্ধের দিকে ছেড়ে দিতে পারে। আবার সৌদি আরবকে রক্ষায় যদি পাকিস্তান ইরানের উপর হামলা না চালায়, তাতেও বিপদ আছে। সৌদি আরবকে ঋণের টাকা ফেরত দিতে হবে, দেশটি ফেরত পাঠাবে পাকিস্তানের লাখ লাখ প্রবাসীকে। দর্শক, পাকিস্তান এখন এই 4 সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তবে এই 4 সংকট কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনার ফল নয়, বরং এগুলো হলো দেশটির কয়েক দশকের অভ্যন্তরীণ শাসনতান্ত্রিক ব্যর্থতা, ভঙ্গুর অর্থনৈতিক কাঠামো এবং ভৌগোলিক অখণ্ডতার উপর চাপিয়ে দেওয়া দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক বৈরিতার এক অনিবার্য মহাবিস্ফোরণ, যেটির প্রভাবে হয়তো 1971 সালের মতো আবারও দেশটি ভাগ হয়ে যেতে পারে। এখন এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রেসিডেন্ট জিয়া হত্যা মামলা কি আবার নতুন করে চালু হচ্ছে? এই হত্যাকাণ্ডের বিচারের জন্য নতুন কোনো ট্রাইব্যুনাল কি সরকার গঠন করবে? এই প্রশ্নগুলো সামনে চলে এসেছে। আমার সিক্স সেন্স বলছে বিভিন্ন কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিচারটি অনিবার্য হয়ে পড়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বা বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ যে রাজনৈতিক সুবিধা পেয়েছিল, সেই রাজনৈতিক সুবিধার 1 নম্বর সুবিধাটা ছিল এই বিচারের প্রশ্নে সে তার যে রাজনৈতিক যে অভিলাষ, সে অভিলাষ পূর্ণ করতে পেরেছিল। 2 নম্বর হলো যে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে
সে তার প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিতে পেরেছিল এবং এই বিচার প্রক্রিয়া চালুকালীন সময় পুরো সময়টিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বন্ধন, একটা ঐক্য, একটা আবেগ নতুন করে তৈরি করতে পেরেছিল। তো সেদিক থেকে বঙ্গবন্ধুর যে মৃত্যু, সেই মৃত্যুর সঙ্গে জিয়াউর রহমানের মৃত্যুর কতগুলো ফান্ডামেন্টাল, যাকে বলা হয়, পার্থক্য রয়েছে। নেতা হিসেবে বঙ্গবন্ধুর সঙ্গে আসলে বাংলাদেশের কারোই তুলনা করা যায় না। মহান স্বাধীনতা যুদ্ধে তার অমর অবদান, বাই বর্ন নেতা হিসেবে তার যে জন্মগত যে গুণাবলী, এরপর তার কর্ম, তার বিশালত্ব, এর কোনো কিছুর সঙ্গেই আসলে বাংলাদেশে অন্য কোনো নেতার তুলনা করা চলবে না। কোনো নেতা আছেন তার চেয়ে অনেক শিক্ষিত, অনেক নেতা আছেন তার চেয়ে অভিজাত বংশীয়, অনেক নেতা আছেন টাকা পয়সা তাদের বেশি ছিল, ডিগ্রি বেশি ছিল। বাংলাদেশে যত রাজনৈতিক নেতা আছেন, আপনারা আসলে হয়তো অবাক হয়ে যাবেন যে যত রাজনৈতিক নেতা, মানে যারা মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল খাজা নাজিমউদ্দিন সাহেবের। এত প্রাতিষ্ঠানিক ডিগ্রি, ঢাকা নবাব পরিবারের সন্তান। তো ব্যক্তিগত জীবনে একেবারে মানে কেমন তার কথাবার্তা শুনলে, পোশাক আশাক দেখলে আপনার কাছে মনেই হবে না যে এই লোক একজন পিএইচডি হোল্ডার ছিলেন, এই লোক একজন ব্যারিস্টার অ্যাট ল ছিলেন, এই লোকজন বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার ছিলেন বা নবাব ছিলেন, মনে হবে না। কিন্তু বঙ্গবন্ধু কোনো কিছু ছিল না, তিনি শুধু দাঁড়িয়েছেন, একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন, কোনো একটা জায়গাতে বসে আছেন, কাউকে টেলিফোন করেছেন, কারো বাড়িতে গেছেন, কিংবা কাউকে তার কাছে আহ্বান করেছেন। এটাই রাজনীতি, এটাই একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, এটাই সবচেয়ে বড় খবর ছিল, এবং এটা এখনো পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে বড় স্মৃতি হয়ে আছে যে কবে বঙ্গবন্ধুর সঙ্গে তার দেখা হয়েছিল, কথা হয়েছিল। এই স্মৃতি কোনো অবস্থাতেই সেই মানুষটি ভুলতে পারেনি এবং মরার আগে সে তার সন্তান সন্ততিকে বলে গেছেন। ফলে বঙ্গবন্ধুর সঙ্গে যারা চলেছেন তাদের নাতি পুতিরা এখন মানুষের কাছে বলে বেড়ান যে আমার দাদার সঙ্গে অত সালে বঙ্গবন্ধু দেখা হয়েছিল, বঙ্গবন্ধু আমাদের বাড়ি এসেছিলেন, আমার দাদা অমুক বাড়িতে গিয়েছিলেন। এই হলো তার নেতৃত্বের বিশালত্ব। কিন্তু বাস্তবতা হলো যে যেই সময়টিতে তিনি নিহত হয়েছিলেন, সেই সময়টিতে ঠিক এখন শেখ হাসিনার যেমন অবস্থা রয়েছে ঠিক ওইরকম অবস্থা ছিল। মানে বঙ্গবন্ধু তার দলের ভিতরে, যাকে বলা হয়, প্রচণ্ড রকম প্রভাবশালী এবং জনপ্রিয় ছিলেন, এবং তখনও পর্যন্ত বাংলাদেশে আসলে বঙ্গবন্ধুর বিকল্প ছিল না। কিন্তু তার যারা প্রতিপক্ষ, তাদের কাছে তিনি বিরক্তি এবং যাকে বলা হয় অস্বস্তির একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। ফলে তার মৃত্যুর পরে মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিপক্ষ এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল, আর তার যারা নিজের যারা লোকজন আছেন তারা অন্য ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল। ফলে সে তার মৃত্যুর পরে প্রায় ৬-৭ বছর ধরে আসলে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যায়নি, আওয়ামী লীগের নাম বাংলাদেশ উচ্চারণ করা যায়নি। এমন এমন এলাকা ছিল যে এলাকাতে আওয়ামী লীগ যারা করতেন তারা মরে গেলে তাদেরকে দাফন কাফনও মানুষ করতে চাইতো না। কিন্তু জিয়াউর রহমানের ঘটনাটা ভিন্ন। নেতা হিসাবে জিয়াউর রহমান হয়তো বঙ্গবন্ধুর একেবারে ধারের কাছেই নন পলিটিক্যালি, কিন্তু এজ এ প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রচণ্ড জনপ্রিয় ছিলেন সকল মানুষের কাছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সবার কাছে। মানে যারা খুব স্বার্থবাদী লোক তাদের কথা আলাদা, কিন্তু ইন জেনারেল যারা মানুষ তারা জিয়াউর রহমানকে ভালোবাসতেন, জনপ্রিয় ছিলেন। যেমন আমাদের পরিবার, আমরা যাকে বলে একেবারে আপাদমস্তক আওয়ামী লীগ করি, কিন্তু যখন জিয়াউর রহমান মারা গেলেন আমাদের সদরপুর বাজারে, ওনার সেই মৃত্যু উপলক্ষে কবিতা বের হলো। সেই কবিতার একটা বই আমরা কিনলাম, কিনে সেটা পড়ি আর কাঁদি।
মানে আমার সঙ্গে মানে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, কিন্তু এই ছিল তার জনপ্রিয়তা। তো যা হোক, এখন সেই জিয়াউর রহমান জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে যখন, ঠিক সেই সময়টাতে তিনি নির্মমভাবে নিহত হলেন। তিনি সেনাবাহিনীর মধ্যেও অসম্ভব জনপ্রিয় ছিলেন। সেনাবাহিনীর অফিসারদের মধ্যে, মুক্তিযোদ্ধাপন্থী যারা কর্মকর্তা, তাদের মধ্যে অসম্ভব তিনি জনপ্রিয়তা ছিলেন। এবং থার্ড হলো, তার দল ক্ষমতায় ছিল এবং তার মৃত্যুর পরে ক্ষমতাটা অন্যের হাতে যায়নি। আবার নির্বাচন হয়েছে, পার্লামেন্ট বহাল ছিল, আবার নির্বাচন হয়েছে। সেখানে জাস্টিস সাত্তার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু তার যে বিচার, সেই বিচারটা মূলত সামরিক আদালতে সেইভাবেই হয়েছে। এটার কোনো পলিটিক্যাল কানেক্টিভিটি খোঁজা হয়নি ওই সময়টাতে। সাম্প্রতিক সময় দেখা গেল যে ওই বিচারে, সামরিক আদালতের বিচারে, যে সাজাপ্রাপ্ত যারা ছিলেন তাদের মধ্যে একজন ধরা পড়েছে সাম্প্রতিক সময়। এখন এটা নিয়ে কি কি রাজনীতির সমীকরণ হতে পারে সেটা পরের বিষয়। প্রথমত হলো যে সরকার সম্ভবত এটাকে পলিটিক্যালি ব্যবহার করতে চাইবে। অর্থাৎ এখন শেখ হাসিনা, তারপরে আওয়ামী লীগ, এরপর অবসরপ্রাপ্ত কিছু সামরিক কর্মকর্তা যারা জিওএসএসে, তারপর ক্যান্টনমেন্টে, রাওয়া ক্লাবে, মানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে সমিতি রয়েছে বা ক্লাব রয়েছে রাওয়া, এখানে এরা খুবই প্রভাবশালী, ভীষণ রকম প্রভাবশালী। এই প্রভাবশালী গোষ্ঠীর কাছে একটা মেসেজ দেওয়া, তাদেরকে দৌড়ের উপর রাখা, এবং প্রায় প্রতিদিনই এই হত্যাকাণ্ড নিয়ে যে সকল স্টোরি ছাপা হবে সেগুলো মানুষকে ভীষণভাবে আবেগ আপ্লুত করবে। এইটা নিয়ে সাহিত্য রচনা হবে, এটা নিয়ে গল্প, কবিতা, উপন্যাস রচনা হবে। আপনাদের কাছে মনে আছে যে বাংলাদেশে খুব একটা সেই মনির খুকুর প্রেম কাহিনী এবং রিমার হত্যাকাণ্ড, মানে এটাকে ইত্তেফাক এবং অন্যান্য পত্রিকা এমনভাবে ধরেছিল যে মানুষ যে কোনো আলিফ লাইলার্স চাইতেও মনোযোগ নিয়ে সেই খবরাখবর পড়তো, এবং পুরো বিচারাঙ্গনের উপরে এমন একটা অবস্থা হয়ে গেছিল যে মনির খুকুর ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো রকম বিকল্প ছিল না। তো সাহিত্য, আজ আমরা ধরেন এজিদকে ঘৃণা করি, মূলত বাংলাদেশে মীর মোশাররফ সাহেবের বিষাদ সিন্ধুর কারণে। তারপর আমরা এই যে মহাভারত পড়ি, আমরা রাম, কৃষ্ণ, রাবণ বা রামায়ণের যে কাহিনী পড়ি, এগুলোর মাধ্যমে যে নায়ক যারা আছেন তাদেরকে যেভাবে শ্রদ্ধা করি, আবার যারা ভিলেন রয়েছেন তাদেরকে ঘৃণা করতে থাকি। এই জন্য হয় কি, যে কোনো মানুষকে যদি আপনি ঠিক দেবতুল্য বানাতে চান, সেক্ষেত্রে তাকে নিয়ে সাহিত্য রচনা করতে হবে। ইতিহাসে আলেকজান্ডার, জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে অন্য যারা মহান নায়ক রয়েছেন, আকবর বলেন, সবাই মানে তাদেরকে আসলে সাহিত্যের মাধ্যমে তাদেরকে অমরত্ব দান করা হয়েছে। আজ আমরা ডেনমার্কের প্রিন্স হ্যামলেটের কথা বলি, বা অষ্টম হেনরির কথা বলি, পঞ্চম জর্জের কথা বলি, মহারানী ভিক্টোরিয়ার কথা বলি, রানী প্রথম এলিজাবেথের কথা বলি, সম্রাট সুলেমানের কথা বলি, বা হারুন আর রশিদের কথা বলি, এদের যে অমরত্ব 99.99% এদের অমরত্ব তৈরি করেছে সাহিত্য। আমাদের দেশে এই যে বঙ্গবন্ধুর যে বিশালত্ব, আমাদের দেশে যে বঙ্গবন্ধুর যে বিশালত্ব, সেই বিশালত্বের একটা বিরাট অংশ কিন্তু সাহিত্য। তাকে নিয়ে গান হয়েছে, কবিতা হয়েছে, সিনেমা হয়েছে, নাটক হয়েছে, এই বাংলায় হয়েছে, অন্য বাংলায় হয়েছে এবং বিদেশে হয়েছে। ফলে তার কর্ম এবং তার অভিব্যক্তি মানুষের চোখে মুখে ভাসছে। কিন্তু সে অনুযায়ী জিয়াউর রহমানের জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে, এবং আর ঠিক একটা জেনারেশন পরে এই জনপ্রিয়তাটা থাকবে না। পিপল উইল ফরগেট
যেমন বেগম জিয়ার কথা দেখবেন যে আর কদিন পরে মানুষ ভুলে যাবে। এর কারণ হলো সাহিত্য তৈরি হয়নি, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে সাহিত্য হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে সাহিত্য হয়েছে, এমনকি শেখ কামালকে নিয়ে সাহিত্য হয়েছে। এই জন্য জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যদি সাহিত্য তৈরি করতে হয় এই মুহূর্তে, তাহলে এই যে পুরনো যে তার যে বিষয়, অর্থাৎ তার যে হত্যাকাণ্ডের যে ঘটনা, এই ঘটনা আবার সরকারকে সামনে আনতে হবে। আর সরকার এই কাজটি করবে বা করতে বাধ্য, এই কারণে যে জিয়াউর রহমান সাহেব ছাড়া তো তাদের আর কোনো অ্যাসেট নেই। বিএনপিকে যদি সাস্টেন করতে হয়, তারেক রহমান সাহেবকে যদি ক্ষমতায় বসতে হয়, তারেক রহমান সাহেবের উত্তরসূরি যদি জাইমা রহমানকে তৈরি করতে হয়, তাহলে জিয়াউর রহমানকে নিয়ে সাহিত্য তৈরি করতে হবে, লিটারেচার তৈরি করতে হবে। সেই লিটারেচার তৈরি করার জন্য সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টি, সেটি হলো তার মৃত্যুর ঘটনা। এখন জিয়াউর রহমানের যদি স্বাধীনতার ঘোষণাটা সামনে নিয়ে আসেন, এটা নিয়ে আপনি বিতর্ক করতে পারবেন, কার পক্ষে দিয়েছেন, কেন দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তার শাসন ক্ষমতা যদি নিয়ে আসেন, সেখানে 7ই নভেম্বর আসবে, কর্নেল তাহের হত্যাকাণ্ড আসবে, তার আমলে যে অসংখ্য মিলিটারি অফিসারকে ফাঁসিতে লটকানো হয়েছে, সেই বিষয়গুলো আসবে। কিন্তু যখনই তার মৃত্যুর ঘটনা আসবে, তার নির্মম হত্যাকাণ্ডের বিষয় আসবে, এটা কোনো বিতর্ক করার কোনো সুযোগ নেই। এবং সেই ঘটনা প্রকাশ করতে গিয়ে, মৃত্যু সেই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে আপনি কোর্ট কাছারিতে তার সেই ঐতিহাসিক ঘটনাগুলো, তার সফলতাগুলো, তার গান, তার সমস্ত কাজগুলো আপনি লিটারেচার হিসেবে নিয়ে আসতে পারবেন এবং প্রতিদিন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। এবং এই ক্ষেত্রে যারা খুব ভালো, যাদের কলমে হাত আছে, খুব ভালো যারা লিটারেচার তৈরি করতে পারেন, তাদের দাম বেড়ে যাবে সরকারের কাছে এবং সরকারও লাভবান হবে। এবং সেই কাজটি সরকার যদি শুরু করে, এবং সরকার সেটা শুরু করতে পারে, এটা বলা যায় না। এতে করে আপাত দৃষ্টিতে তাদের যে রাজনৈতিক সুবিধা, প্রথমত তারা এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত, এটা বলার সঙ্গে সঙ্গে বিএনপির 6 কোটি মানুষ একদম রেজিস্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রেজিস্ট হয়ে যাবে এবং কোনো কথা বলতে পারবে না। কিন্তু আপনি শেখ হাসিনা এই 1400 মানুষকে হত্যাকাণ্ডে ঘটিয়েছেন ইত্যাদিতে নানা রকম ঘটনা, এটার ব্যাপারে আপনি নানা রকম ন্যারেটিভ তৈরি করতে পারবেন, দেশে বিদেশে অনেক চাপ তৈরি করতে পারবেন শেখ হাসিনার পক্ষে, এবং তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু যদি আপনি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত, অমুক অমুক জড়িত, অমুক তোফায়েল সাহেব জড়িত, মরণোত্তর বিচার হবে, এই সকল ঘটনা যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে মোটামুটি আওয়ামী লীগকে ঘেঁষাং করে দিতে পারেন। এবং সেই কাজটি করার জন্য যদি এই যে এই মুহূর্তে জিয়াউর রহমানের যে হত্যাকারী, তাকে গ্রেপ্তার করা হয়ে থাকে, এটা একটা আমি মনে করি উপলক্ষ। দ্বিতীয় যে ঘটনাটা হলো যে এই কাজটি হয়তো ভারত করেছে বিএনপিকে খুশি করার জন্য, কিন্তু ভারতের প্ল্যান অনুযায়ী বিএনপি যে সব কাজ করবে, নট লাইক দ্যাট। এমনও হতে পারে যে এই ঘটনার সঙ্গে এখন বাংলাদেশে একটা ভারত বিরোধী মনোভাব চাঙ্গা হয়ে আছে। তো এই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত, এটা বিএনপির একেবারে তেলাফুকাও বিশ্বাস করে, টিকটিকিটারাও বিশ্বাস করে। এবং এটাকে যদি আবার মোবিলাইজ করা যায়, মার্কেটিং করা যায় যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং এরশাদ জাতীয় পার্টি সবাই মিলে এই কাজগুলো করেছে, ফলে কি হলো, রাজনীতির অঙ্গনে আপনি এরকম একটা ট্যাগ তৈরি করতে পারবেন যে এটা নিয়ে আসলে কেউ কথা বলতে পারবে না, কেউ সামনে আসতে পারবে না। আসার সঙ্গে সঙ্গেই বিএনপির যে গ্রুপটি রয়েছে, মিলিট্যান্ট গ্রুপ, তারা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যাবে গদা হাতে, হ্যাঁ আমার নেতা সম্পর্কে এই ধরনের কথা বলো, এই কথা বলো। এবং সেই আসামি সংখ্যা যদি 1000 হয়, এই 1000 লোকের জীবন হারাম করে দিতে পারে এই বিএনপির যারা বর্তমান নেতৃত্ব রয়েছে, তারা এই বিচারকর্মে যদি সেই তাদের অপছন্দের 1000 লোককে সম্পৃক্ত করে, তাহলে তাদের দলের যে 6 কোটি লোক, সেই 6 কোটি লোককে তারা এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবে এই বিচারের ব্যাপারে। অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য যে কোনো ইস্যু নিয়ে তারা 6 কোটির মধ্যে 60 লাখ লোককে একত্র করতে পারবে না, নট ইভেন 60 লাখ লোক। এর কারণ হলো যেখানে
পক্ষ আছে, বিপক্ষ আছে, আঞ্চলিকতা আছে, এমনকি তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু যখন জিয়া রহমানের বিষয় এসে যাবে এবং তার হত্যাকাণ্ডের বিষয়টি এসে যাবে, তখন সঙ্গে সঙ্গে এই যে তাদের যে পলিটিক্যাল যে বেনিফিট, এই মুহূর্তে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার বেনিফিট, এটি তারা যে ব্যবহার করবে না, এটা আমি অন্তত পক্ষে বুক ফুলিয়ে বলতে পারছি না, বা বুকে হাত দিয়ে বলতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।